চাঁদের ম্লান আলোয় রাস্তার ফাঁকা অংশটা যেন একটা মৃত থিয়েটারের মঞ্চ। মানবটি চাইনিজ শানিত কুড়ালটা হাতে তুলে নিল। ধাতব কুড়ালের ধার শীতল বাতাসে ক্ষণিকের জন্য ঝলসে উঠল। তারপর ধীর পায়ে অগ্রসর হলো সে। সামনে পড়ে থাকা আহত লোকটি রক্তাক্ত হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পায়ের শক্তি তখন প্রায় নিঃশেষ। তার ফ্যাসফ্যাসে কণ্ঠে অস্পষ্ট কিছু কথা বেরোলো, ক্ষমা প্রার্থনা, অসহায় আকুতি। কিন্তু শিকারীর দৃষ্টি নির্লিপ্ত। হৃদয় একটু নরম হলো না। এক ঝটকায় কুড়াল আড়াআড়ি চালিয়ে দিল সে একটা ভয়ঙ্কর শব্দ, যেন কাঠফাটার আওয়াজ। মুখের হাড় ভেঙে দুমড়ে মুচড়ে গেল। রক্ত আর মাংস ছিটকে গিয়ে কালো রাস্তার উপরে অদ্ভুত এক শিল্পকর্মের মতো ছড়িয়ে পড়ল। এক মুহূর্তের জন্য সে থামলো, যেন এই দৃশ্যটা উপভোগ করছে। তারপর আবার শুরু করলো তার নৃশংস খেলা। লোকটির হাত দুটো সে একের পর এক আলাদা করল নিখুঁত দক্ষতায়। তারপর বুক, পেট, গলা সবকিছু কষায়ের ছুরির মতো নির্ভুলভাবে কেটে ফেলল। কোরালের প্রতিটি কোপ ছিল হিমশীতল দক্ষতায় পরিপূর্ণ, যেন সে বহুদিন এক দক্ষ কারিগর। শরীরের অংশগুলো ছড়িয়ে পড়ল রক্তে ভেজা ফুটপাতে, আর ঘন লাল তরল রাস্তা বেয়ে প্রবাহিত হতে লাগলো। শেষ নিঃশ্বাসের আগের সেই অস্ফুট কান্না বাতাসে মিলিয়ে গেল। অন্ধকারে বুক চিরে শোনা গেল শুধু ভারী শ্বাস আর কুড়ালের ঠান্ডা ধাতব শব্দ। মানবটি ঘুরে দাঁড়ালো। তার চোখ ঊনবিংশ কন্যার দিকে স্থির, তীব্র, উত্তপ্ত, যেন লেলিহান শিখার দীপ্তি। এক হাতে ধরে রাখা চাইনিজ কুড়ালটি থেকে টপ টপ করে রক্ত চুইয়ে পড়ছে, জমাট লাল ছাপ তৈরি করছে রক্ষ পিচ ঢালা রাস্তার উপর। তার গতি ধীর, কিন্তু প্রতিটি পা যেন ভারী প্রতিজ্ঞায় বাঁধা। মেয়েটি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে, সময় যেন থমকে গেছে চারিপাশে। বাতাসে মৃত্যুর ভয়ের শীতল গন্ধ মিশে গেছে। মানবটি যখন এগিয়ে গেল, সেই আহত লোকটি বেদনা ভারে চিৎকার করে কেঁদে উঠল, কিন্তু সেই কান্না পাষাণ মানবের মনে কোনো দাগ ফেলল না। তার মুখের কঠিন রেখাগুলো আরেকবার গভীর হলো। রক্তে ভেজা কুড়ুলটি আকাশের দিকে উঠল, তারপর এক নিখুঁত দক্ষতায় তা নেমে এলো লোকটির বাকি এক হাতে। হাড় গোস্ত ভেদ করে তীক্ষ্ণ ফলাটি এতটাই গভীরভাবে প্রবেশ করলো যে এক মুহূর্তের জন্য মনে হলো সময় থমকে গেছে। পরক্ষণেই শরীর থেকে হাতটি আলাদা হয়ে মাটিতে পড়ল। রক্তের স্রোত চারিপাশে ছিটকে পড়ল, আর বাতাসে ভেসে উঠল এক বীভৎস আর্তনাদ। লোকটি যন্ত্রণায় গড়াগড়ি খাচ্ছে, তার মুখে চিৎকারের ছাপ, কিন্তু যে মানব তার সামনে দাঁড়িয়ে আছে তার চোখে এক বিন্দু করুণা নেই। তার দৃষ্টি বরং তীক্ষ্ণ, যেন শিকারকে শেষ করার জন্যই জন্ম হয়েছে তার অস্তিত্বের। হাতের কুড়াল যেন তার আত্মারই এক অংশ, প্রতিটি আঘাত নিখুঁত, নির্মম, অথচ শৈল্পিক। লোকটির মুখে লক্ষ্য করে একের পর এক কোপ পড়তে থাকে। হাড় চূর্ণ হয়, দাঁত ভেঙে যায়, চোখের কোটর থেতলে রক্ত ও মাংসের এক অবর্ণনীয় মিশ্রণ ছড়িয়ে পড়ে চারপাশে। এরপর পা দুটোতে নামলো সে আমুক কোপ, 1, 2, 3। শরীর থেকে ছিন্ন হয়ে গেল পদযুগল, রক্তের বন্যা বইতে থাকলো মাটিতে। লোকটির নিথর দেহ তখনও কিছুটা কাঁপছিল, কিন্তু তাতে মানবের কোনো ভ্রুক্ষেপ নেই। শেষ কোপটি এসে পড়ল তার গলায়, আর মুহূর্তের মধ্যে কাটা মাথাটি গড়িয়ে পড়ল একপাশে। রক্তাক্ত পুরুষাঙ্গে আরেকটি কোপ বসিয়ে সে নিশ্চিত করল যে তার শিকারের কোনো অস্তিত্বই আর অবশিষ্ট নেই। ঊনবিংশ কন্যাটি যেন শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে আছে, তার শরীর জুড়ে এক ভয়ানক শীতলতা, যা তার শরীরের প্রতিটি রন্ধ্রে শীতল আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। মানবের নিষ্ঠুরতা যেন এক মূর্তিমান বিভীষিকা, যা তার চোখের সামনে বাস্তব হয়ে ধরা দিয়েছে। যেখানে নিষ্ঠুরতা তার নগ্ন রূপে প্রকাশ পেয়েছে, কন্যাটি সেই দৃশ্য থেকে চোখ ফেরাতে পারছে না। তার হৃদস্পন্দন যেন এক নিঃশব্দ চিৎকার হয়ে উঠেছে। তার গলা শুকিয়ে এসেছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, কিন্তু সে চোখ ফিরিয়ে নিতে পারছে না। মানব তখনও থেমে নেই। অবশেষে মানবটি চলা কাটার মতো করে এক কোপ মেরে লোকটির বক্ষ ফেরে ফেলল। মৃতদেহের বক্ষের হৃৎপিণ্ডটা এক টানে বের করলো সে। রক্তে ঢাকা সেই হৃৎপিণ্ডটি তার হাতে এখনো কাঁপছে। জীবনের শেষ স্পন্দন যেন সেখানে বন্দী হয়ে আছে। এরপর ঘুরে ওই লোকটার সেই সঙ্গীর কাছে গেল। একই ভয়ঙ্কর দৃশ্যের পুনরাবৃত্তি, বুক চিরে হৃদয় বের করে আনা। নিপুণতার বক্ষ বিদীর্ণ করে বের করে আনলো আর একটি রক্তাক্ত হৃদয়। এবার দু হাতে দুটি হৃৎপিণ্ড ধরে কন্যার সামনে এসে দাঁড়ালো সে, যেন এক শিকারী যে তার সর্বশেষ বিজয়ের ট্রফি উপস্থাপন করছে।
হ্যাঁ, সে এক পলক কন্যার চোখে চাইল। তার ঠোঁটে এক আমোঘ অস্বাভাবিক হাসি ফুটে উঠল, যা রাতের অন্ধকারকেও হার মানিয়ে দেয়। মেয়েটি এতক্ষণে দম বন্ধ করে দাঁড়িয়েছিল। চারপাশে নীরবতায় ভয়, আতঙ্ক আর মৃত্যু যেন তার গায়ে শীতল ছোঁয়া দিয়ে গেল। মানবটির এই নিষ্ঠুরতার দৃশ্য তার মানসপটে গভীরভাবে দাগ কেটে গেল এবং তার মনে হলো সে দুঃস্বপ্নের মধ্যে আটকে পড়ে আছে, যেখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব। এবার সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ল। এমন সময় এক যুবক এবং গার্ডরা গাড়ি নিয়ে সেখানে পৌঁছালো। যুবকটি দ্রুত গতিতে ছুটে আসলো গাড়ি নেমে, আর এখানে ওখানে চারিদিকে খণ্ডিত মাংসের টুকরো, হাত পা মাথা দেখে কাহিনী কি হয়েছে বুঝতে তাদের দেরি হলো না। সে এক গভীর শ্বাস ফেলে বডিগার্ডদের এগুলো পরিষ্কার করার আদেশ দিল। মানবটি মেয়েটির অবস্থা দেখে অদ্ভুত এক হাসি দিল। হৃৎপিণ্ড দুটি তাকে দেখিয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে কোথাও। অতঃপর সে মেয়েটির দিকে ঝুঁকে তার ঠোঁটে গাঢ় এক চুমু খেয়ে হাসকি স্বরে ফিসফিসিয়ে বলল, যারা তোর দিকে হাত বাড়ানোর মতো সাহস দেখাবে তাদের ঠিক এমনই অবস্থা হবে। বিকজ ইউ মাই লেডি, সো আই ক্যান নট টলারেট দিস থিংস। নভেম্বর মাসের শেষের দিকে রাতের আকাশ অন্ধকার হয়ে এসেছে। চারিদিকে ঠান্ডা বাতাস বইছে আর কুয়াশার একে একে ঢেকে দিচ্ছে সবকিছু। শহরের রাস্তাগুলো সান্নিধ্যহীন, শুনশান, যেন কেউ নেই। তবুও সেই নির্জন রাতের মধ্যে এক হন্তদন্ত রমণী দ্রুত পা ফেলে চলে আসে পুলিশ স্টেশনের সামনে। তার শ্বাস উঁচু হয়ে উঠছে, হাঁপাতে হাঁপাতে তার পা যেন একে অপরে ছুতে ছুতে চলেছে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, পোশাকেও কুয়াশার আভা জমেছে। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। সে এক কনস্টেবলের কাছে ওসির কেবিন কোথায় জেনে তার কেবিনের দিকে ছুটে যায়। ওসি বুরহান আহমেদ মাত্রই বাসায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, কিন্তু হুড়মুড় করে তার কেবিনে এক রমণী প্রবেশ করায় তা আর হলো না। তিনি বেশ বিরক্তই হলেন এমন সময় মেয়েটার প্রবেশে, কিন্তু কি আর করার, কাজটি তো তার এমন। কোনো খাওয়া দাওয়া বা বাসায় যাওয়ার নির্দিষ্ট সময় নেই। যেখানে অন্য মানুষজন বউ বাচ্চা নিয়ে এই শীতে কাঁথামুড়ি দিয়ে এক ঘুম দেওয়া হয়ে গেছে, সেখানে সে এখনও বাসায় যেতে পারল না। মাঝে মধ্যে এমনও আছে খাবার খেতে খেতেও হাত ধুয়ে উঠে আগে চোর মাস্তানদের পিছে ছুটতে হয়। তিনি দীর্ঘশ্বাস ফেলে আবার তার চেয়ারে বসলেন আর মেয়েটার সাথে আসা কনস্টেবলকে মেয়েটার জন্য এক গ্লাস পানি দিতে বললেন। তার সামনে পাতানো চেয়ারে রমণীকে বসতে বললেন। বুরহান আহমেদ এইবার সামনে বসা রমণীকে ভালো করে পরখ করতে লাগলো। মেয়েটা গায়ে সাধারণ একটি 3 পিস, মাথায় ওড়না দেওয়া। বয়স কত হবে? এই 18 কি 19। উচ্চতা খুব জোর 5 ফুট 1 কি 2 হবে। হলুদ ফর্সা গোলগাল মুখটায় ক্লান্তির আর আতঙ্ক দুইটাই ছাপ স্পষ্ট। তার দিক থেকে নজর সরিয়ে দেওয়াল ঘড়ির দিকে নজর দিয়ে সময়টা দেখে নিল। রাত এখন প্রায় 11:15। টেবিলের ওপর গ্লাস রাখার শব্দে বুরহান সাহেব পুনরায় মেয়েটার দিকে নজর দিল। মেয়েটা এখন জোরে জোরে শ্বাস নিচ্ছে। তিনি যখন দেখলেন মেয়েটা স্বাভাবিক হচ্ছে, তখন তিনি নড়ে চড়ে বসে গম্ভীর মুখে এবার প্রশ্ন করলেন, নাম কি তোমার? অনিন্দ্রিতা। একটু থেমে আবারও বলে, অনিন্দ্রিতা আমার নাম। নামটা বলতেও যেন তার অনেক কষ্ট হচ্ছে। তার এখনও হাত পা কাঁপছে। জীবনের যে এসে কখনো এমন এক পরিস্থিতিতে পড়বে তা 19 বছরের জীবনে কখনো কল্পনাতেও আসেনি। আজ তার সাথে তাই হয়েছে। হাত পা তার অবশ হয়ে আসছে। সারাদিনের ক্লান্তি সব কিছু যেন তার একসাথে ভর করছে। সে অনেক কষ্টে নিজেকে সামলে নিল। মনে হচ্ছে তার শ্বাসকষ্টটা বাড়ছে, তারপরও কোনো রকম দমন করলো। দুর্বল হয়ে পড়লে তো চলবে না। সে এবার 45-এর ঊর্ধ্বে ওসির ইউনিফর্মে তার নেম প্লেটে তার নামটা দেখে নিল। তারপর উত্তেজিত হয়ে বলতে শুরু করে, আমি একজনকে মার্ডার করতে দেখেছি। প্লিজ আপনি দ্রুত কিছু করুন, আমার তার প্রমাণও আছে। এই দেখুন তার প্রমাণ। আতঙ্কিত কণ্ঠে বলেই হাতে থাকা পার্স থেকে ফোনটা বের করে একটা ভিডিও চালু করে দেখায়। বুরহান সাহেব তাকে একটু সময় দিয়েছিলেন মুখ খোলার জন্য, কিন্তু মুখ খুলেই যে এমন এক কথা বলবে আশা করেনি। ভেবেছিলেন সাধারণ কোনো কেস হবে হয়তো। তারপর তিনি ভাবলেন এখন এইসব খুন খারাপই শহর অঞ্চলের ডাল ভাত মতো হয়ে গেছে। যেখানে সেখানে এখন মরাদেহ পাওয়া যাচ্ছে। একটা ক্লোজ করতে পারছে কি পারছে না, আবার একটা হাজির। তারপর আর তার আশ্চর্যজনিতটা গিলে নিয়ে ভ্রু কুচকে গভীর মুখে ফোনটা নিয়ে
ভিডিওটি দেখতে থাকলেন। সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে কিছু বডিগার্ড টাইপের লোক একটা মধ্যবয়স্ক লোককে মারছে। তা এক দৃষ্টিতে গাড়ির বনেটের উপর বসে থাকা এক বলিষ্ঠ যুবক দেখছে বলে ভুল হবে, উপভোগ করছে। তার ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যেন সামনে অনেক সুন্দর কিছু হচ্ছে। এর থেকে সুন্দর কিছু পৃথিবীতে হতেই পারে না। মুখে তার মাস্ক পরা, গায়ে ব্ল্যাক জ্যাকেট এবং প্যান্ট। একটা ছেলে বাইক নিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে তাকে কিছু একটা দিল, হয়তো কোনো ফাইল হবে। সেটা ভালো করে দেখে তাকে কিছু একটা হয়তো বলল বলেই গাড়িতে যেয়ে উঠে বসলো। বসার সাথে সাথে বডিগার্ডরা আধমরা লোকটার গায়ে গুলি ছড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে শুরু করলো। এত শীতেও ভিডিওটি দেখে বুরহান সাহেব দরদর করে ঘামতে শুরু করলেন। এই ভেবে যে আজ কোনো এক মানকের চিপায় পড়ল। এই যুবকটি যে কে সে ভালো করেই বুঝতে পেরেছে। মাস্ক পরা থাকলে কি হবে? তাকে ধরতে যাওয়া মানে আজরাইলের কাছে স্বেচ্ছায় নিজের হাতে জান তুলে দেওয়া। সে কোনো রকম গ্লাসে পানি ঢেলে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল। পকেট থেকে রুমাল বের করে ললাটের বিন্দু বিন্দু ঘামগুলো মুছে চেয়ারে গা এলিয়ে বসল। অনিদ্রিতা এখনও বুঝতে পারছে না যে এত বড় একটা পুলিশ কর্মকর্তা এই ভিডিও দেখে এত ভয়ের কি আছে। তার বিষয় না হয় ভিন্ন, তার ললাটে ভাঁজ পড়ে। তীক্ষ্ণ দৃষ্টিতে বুরহান সাহেবের পর্যবেক্ষণ করে নিয়ে বলে ওঠে, আপনি দ্রুত আমার সাথে চলুন। ওই লোকটা চলে গেছে তো কি হয়েছে, ওর বডিগার্ডগুলো হয়তো এখনও ওখানে আছে লাশ গুম করার জন্য। ওদের ধরতে পারলেই তার খোঁজ পাওয়া যাবে। বলে উত্তেজিত হয়ে অনিদ্রিতা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। যেই না যাওয়ার জন্য পা বাড়াবে তখনই শুনতে পেল। এই শহরে নতুন? অনিদ্রিতা ঘুরে দাঁড়ালো। তার ভ্রু জোড়া কুঁচকে যায় এমন প্রশ্ন শুনে ওসি বুরহান আহমেদের দিকে তাকিয়ে বিরক্ত সহকারে বলে ওঠে, আশ্চর্য, আপনার এত জেনে কি হবে? একটা লোক খুন হয়েছে, খুনিকে না ধরে আমার বিষয়ে আপনার এত জেনে কি হবে? আমার কিছু হবে না, কিন্তু তোমার অনেক কিছু হতে পারে। এই শহরে নতুন, তাই তো? তার এমন কথায় অনিদ্রিতা গভীর মুখে উত্তর দেয়, হ্যাঁ। প্রায় তোমার বয়সেই আমার এক মেয়ে আছে, বুঝলে? যদি জানে বাঁচার ইচ্ছা থাকে তাহলে এখানেই সব ভুলে যাও। এই শহরে নতুন, তাই বুঝতে পারোনি। আস্তে আস্তে সব জানতে পারবা। একজন এত বড় পুলিশ কর্মকর্তার মুখে এমন এক কথা শুনে হতবাক হয়ে পড়ল অনিদ্রিতা। সে বুঝলো এরা খুনিদের চেনে, হয়তো তাদের কিনা গোলাম হবে। নয়তো এত বড় প্রমাণ দেখানোর পরও চুপ কিভাবে মেরে বসে থাকতে পারে? সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে, নয়তো দামি গাড়ি বাড়ি আর বিলাসবহুল জীবনযাপন করবে কিভাবে? সামান্য এই বেতনের টাকায় এদের আবার পেট চলে নাকি? এইসব ভেবে সে মনে মনে তাচ্ছিল্যভাবে হাসল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, এরা যে কোনো ভালো লোক না সে আমি এক্ষুনি বুঝতে পেরেছি, তাই আস্তে আস্তে বোঝার প্রয়োজন নেই। আর আপনার কথা শুনেই বুঝতে পারছি আপনি এদের চেনেন, তাহলে ভালোই হলো, এদের আর কষ্ট করে খোঁজা লাগবে না। এবার বুরহান সাহেব বেশ চটে গেল। তার কি জানের মায়া নেই নাকি? তিনি বিরক্ত হয়ে গুরুগম্ভীর মুখে বলতে শুরু করলেন, তোমার এমন সাহসিকতা দেখে ভালো লাগলো, কিন্তু এখানে আমাদের কিছুই করার নেই। তুমি যেখানেই যাও না কেন তাকে কেউ কখনো আটকে রাখতে পারবে না। তুমি হয়তো আমাকে খারাপ ভাবতে পারো, কিন্তু আমার একটা পরিবার আছে, তাদের কথাও আমাকে ভাবতে হবে। তুমি আমার মেয়ের মতো, তাই আমি চাইছিলাম না যে তুমি কোনো বিপদে পড়ো, তাই সাবধান করে দিলাম। এখন ভালো মেয়ের মতো বাসায় যাও। একা একটি মেয়ে এত রাতে বাইরে থাকা ভালো না। অনিদ্রিতা বুঝতে পারলো এখানে আসা অকারণ। কিছুই হবে না, যতই মুখে মধু নিয়ে কথা বলুক, এরা যে ওদের টাকার কাছে বিক্রি সে ভালো করে বুঝতে পারল। আচ্ছা, আপনাদের কিছু করা লাগবে না, যা করার আমি করব। বলে টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে ভিডিওটা অন করতে যেয়ে দেখে কোনো ভিডিও নাই। সে এবার বুঝতে পারলো আসলে সে কত বড় একটা বোকামি করে ফেলেছে। আর বোঝার সাথে সাথেই তার মাথাটা রাগে ক্ষোভে দপদপ করে জ্বলে উঠল। অনিদ্রিতা চেঁচিয়ে বলে উঠল, আপনি কোন সাহসে ভিডিও ডিলিট করেছেন? আপনি এটা কি করলেন? এতক্ষণ তাহলে এই জন্য অভিনয় করছিলেন? সেই সুযোগে আপনি ভিডিওটি ডিলিট করে দিয়েছেন? ওসি বুরহান আহমেদ এবার কুটির হেসে বলল। অনিদ্রিতার পাশে দাঁড়ানো কনস্টেবলকে চোখের ইশারা দিয়ে কিছু বোঝালো। তারপর কনস্টেবলটা পকেট থেকে ফোনটা বের করে বাইরে গেল, হয়তো কাউকে কল দিতে। শোনো মেয়ে, কী যেন নাম তোমার? ও হ্যাঁ, অনিদ্রিতা। তারপর তাচ্ছিল্যভাবে হেসে বলে ওঠে, এই বয়সে আগুন নিয়ে খেলার এত শখ কেন?
যার বিরুদ্ধে কেস করতে এসেছো তার নাম জানো? তার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এমন কোনো কারাগার তৈরি হয়নি যেখানে তাকে বন্দি করে রাখা যায়। বড় বড় নেতা মন্ত্রী তার হাতে থাকে, আর তাকে এই সামান্য ভিডিও দেখে গ্রেপ্তার করব, যেখানে খুব সহজেই এইটা মিথ্যা প্রমাণ করা যাবে যে ওইটা সে না। তার যদি মুখ দেখা যেত সেটা একটা কথা ছিল, এরপরও সে তো ছাড়া পেয়ে যাবে, কিন্তু এরপর তার কাছ থেকে আমরা ছাড়া পাবো না। বিলাসবহুল ব্ল্যাক টয়োটা গাড়িতে বসে আছে এক বলিষ্ঠ সুদর্শন যুবক। গায়ে তার ব্ল্যাক টি শার্টের ওপর জ্যাকেট এবং পরনে প্যান্ট। ডিম্বাকৃতির শক্তপোক্ত উজ্জ্বল ফর্সা মুখে পাতলা ছোট ছোট দাড়ি যা তার মুখাবয়বকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পাতলা ঠোঁট ও সোজা সুগঠিত নাক যা মুখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডান কানে নাইফ আকৃতি একটা ব্ল্যাক ইয়াররিং। ঘন কালো সিল্কি চুলগুলা কপালের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। গভীর কালো মনির চোখে যেন রহস্যের দ্বার। ওই চোখ যার দিকে তাকাবে সে যেন হারিয়ে যাবে গভীর রহস্যময় সমুদ্রে। জিম করা দীর্ঘ ও সোজা দেহাবয়ব যা তাকে অন্যদের চেয়ে অনায়াসে আলাদা করা যাবে। গাড়ি ড্রাইভিং করছে তার অ্যাসিস্ট্যান্ট নাভিদ। হঠাৎ তার ফোন বেজে ওঠায় যুবকের কালো কুচকুচে ভ্রুজোড়া কুচকে গেল, তবে কিছু বলল না। নির্বিকার ভঙ্গিতে বসে থাকলো। নাভিদ একবার পিছনে ঘুরে তার বসকে দেখে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ সমীর, বলো। অপর প্রান্তে থেকে কথা শোনা গেল। সমীর নামের ছেলেটাও আমতামতা করে বলতে শুরু করলো। স্যার, একটু পুলিশ স্টেশনে আসা দরকার ছিল। এমন এক কথা শুনে নাভিদের ভ্রুজোড়া কুচকে গেল। সে বিরক্তির সাথে বলে ওঠে, আমতা আমতা না করে যা বলার স্পষ্টভাবে বলো, ছাগলের মতো ম্যাঁ করো না। থেকে থেকে সমীর নামের ছেলেটি একটু গলা ছেড়ে আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করলো। স্যার নামে এক মেয়ের মা ডায়েট কেস করতে এসেছেন প্রমাণসহ। বুরহান স্যার তার সাথে কথা বলছি। যদি একটু তাড়াতাড়ি আসতেন ভালো হতো, নাই খবর অনেক দূর এগিয়ে যেতে পারে। নাভিদ কল লাউড স্পিকার দিয়ে কথা বলছিল, যার জন্য পিছে বসে থাকা যুবক সবই স্পষ্টভাবে শুনতে পেল। নাভিদ কি বলবে জানার উদ্দেশ্যে সে পিছে ঘুরে তাকালো। যুবকটি শুধু গম্ভীর এবং বজ্রকণ্ঠে একটা শব্দে উচ্চারণ করল। গাড়ি ব্যাক কর। নাভিদ সাথে সাথে গাড়ির স্টিয়ারিংয়ের হুইল ঘুরালো। সে এখন ভাবতে থাকলো, কে এই মেয়ে? সে কি জানে না সে নিজে যেচে পড়ে সিংহের ডোবায় এসেছে? আর সিংহের ডোবায় থেকে কি কেউ কখনো সুস্থ স্বাভাবিকভাবে ফিরতে পারে নাকি, বা পেরেছিল? না, পারে না। মেয়েটার কপালে যে কি আছে এটা ভেবে নাভিদের মেয়েটার জন্য দুঃখ লাগলো। পুলিশ স্টেশন, রাত 11:47 ঘরে। ঘন কালো মেঘে ঢেকে যাওয়া আকাশের মতোই তার আগমন হলো। চারপাশে পরিবেশে যেন অদ্ভুত একটা অস্থিরতা ছড়িয়ে পড়ল। দূর থেকে ভেসে আসা তার পায়ের ভারী আওয়াজ ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। তার পায়ের ধাপগুলো মাটি যেন অনুভব করতে পারছে, ভারী দৃঢ় এবং নির্ভীক। যখন সে প্রবেশ করলো কেউ কথা বলার সাহস করলো না, আবার অনেকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে এত রাতে এখানে তার উপস্থিতি দেখে। তার দৃষ্টি পড়ার সাথে সাথে সবাই চোখ নামিয়ে ফেলল। সবাই তাকে দেখে এমন চোখ নামিয়ে মাথা নত করায় যুবকটি মনে মনে বাঁকা হাসল, কিন্তু তার সে হাসি কেউই দেখতে পেল না। ওসি বুরহান আহমেদ যেন তার আগমনের অপেক্ষায় ছিলেন। তার আসার সাথে সাথেই চেয়ার ছেড়ে উঠে সালাম দিল। সে জানে এই বান্দা তার সালামের জবাব কখনোই দেবে না, তাও সম্মান জানাতে এইটুকু করা। মিস্টার উমায়ের কায়সার, প্লিজ সিট। ওসি বুরহান আহমেদের মুখে নিজের নাম শুনে উমায়ের এমনভাবে তাকালো যেন সে দৃষ্টি দিয়ে তাকে ভস্ম করে দেবে। তার চোখে এক ধরনের শীতল তেজ যেন মুহূর্তে বাতাসের উষ্ণতা কেড়ে নিল। ওসি বুরহান সাহেবের কণ্ঠ শুকিয়ে এলো, যেন কেউ তার কলেজের সমস্ত পানি শুষে নিয়েছে। হঠাৎ করেই তার তীব্র তৃষ্ণা পেল, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি কিছু একটা বলার চেষ্টা করলেন, কিন্তু জিহ্বা দিয়ে যেন মুখের ভেতরে তালা লেগে গেছে। ঠিক তখনই বজ্রের মতো গমগমে কণ্ঠস্বর কানে আঘাত হানল। আমি এখানে খোঁজ গল্প করতে আসিনি যে বসতে হবে, আর বসতে হলেও আমাকে কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন লাগে না। আমার যে প্রয়োজন তুমি আদায় করে নিতে জানি। সরি স্যার, ভুল হয়ে গেছে। এত কথা আমার পছন্দ না, কাজের কথা আসেন। কোথায় সে মেয়ে? উমাইরের কথা শুনে বুরহান সাহেব কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে পড়ে গেল। কিছুক্ষণ পূর্বে ওসি বুরহান আহমেদের কথা শুনে অনিদ্রিতার রাগ যেন আরও বেড়ে গেল। তাহলে যেখানে আপনি নিজেকেই বাঁচাতে পারবেন না, তো অন্যদের কিভাবে নিরাপদ নিশ্চয়তা করবেন? তো
তো এতই যখন নিজের জানের মায়া, তাহলে আপনি বাসায় বসে থাকেন এখানে কি? ওসি বুরহান এতক্ষণ ধৈর্য ধরে কথা বলছিলেন, কিন্তু অনিদ্রিতার তাচ্ছিল্যপূর্ণ কথা শুনে মেজাজ হারিয়ে ফেলেছিলেন। বেড টেবিলে ভারী থাপ্পড় দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। এই মেয়ে, এতক্ষণ ভালো করে কথা বলেছে, ভালো লাগছে না তাই না? আমার প্রাণের মায়া আছে, তোমার তো নাই। তো যাও না, তার সাথে সামনাসামনি যে তাকে ধরে নিয়ে আসো। অনিদ্রিতা ওসির এমন আচরণে বিরক্ত হয়ে গলা শক্ত করে বলল, তো আপনি এত কিছু যখন বললেন, তখন এবার আমাকে তার পরিচয়টা দিয়ে ধন্য করবেন কি? কায়সার উমায়ের তার নাম। কায়সার ওয়াসিম মাহমুদের একমাত্র ছেলে। প্রথম নামটা শুনে অনিদ্রিতার ভ্রু কুঁচকাল না, কিন্তু পরের নামটা শুনে যেন তার শরীর সব রক্ত এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখ বিস্ফোরিত হয়ে গেল এক পলকের জন্য। কিছু একটা মনে পড়ে গেল, যেন এক সেকেন্ডও দাঁড়ালো না সে। যেভাবে তড়িঘড়ি করে এসেছিল ঠিক সেভাবেই পেছনে ফিরে ছুটে বেরিয়ে গেল। ওসি বুরহান আহমেদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি হলো? এতক্ষণ তো সে একটুও ভয় পাচ্ছিল না, বরং সাহস দেখাচ্ছিল, কিন্তু এই মুহূর্তেই তার নাম শোনার পর কেন হঠাৎ এমন প্রতিক্রিয়া? তিনি পেছন থেকে ডাক দিলেন, কিন্তু অনিদ্রিতা একবারও থামলো না, এক মুহূর্তের জন্য পেছনে ফিরে তাকালো না, যেন দাঁড়ালেই তার জীবনে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। ওসি বুরহান আহমেদের অন্যমনস্ক ভাব দেখে উমাইরের ভেতরে বিরক্তি আর রাগ একসঙ্গে জ্বলে উঠল। এমনিতেই তার রাগ সবসময় নাকের ডগায় থাকে, সামান্য কিছুতেই মাথার ভেতর যেন আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সে আর সহ্য করতে পারল না, টেবিলের ওপর জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। থানার ভেতর ধাতব শব্দ প্রতিধ্বনি হলো, যেন দেয়ালগুলো কেঁপে উঠল। বুরহান আহমেদ তো বটেই, আশেপাশের কজন অফিসার চমকে উঠল। উমায়ের দাঁতে দাঁত চেপে ঠান্ডা কণ্ঠে অথচ হুমকি সুরে বলল, আই আস্কড ইউ সামথিং। বুরহান আহমেদ গলা শুকিয়ে আসা ঢোক গিলল, তারপর দ্রুত বলল। উমায়ের কথাটা শুনে সামান্য থমকালো, তার কপালের ভাঁজ গভীর হলো। রাগ হলো, তবে সেটা সে চেপে রাখলো। সংযত স্বরে আবার প্রশ্ন করলো, সে মেয়ের নাম কি? বাসা কোথায়? কিছু জানেন? সে শুধু নামটাই বলেছে, অনিদ্রিতা তার নাম, আর সে এই শহরে নতুন। উমায়ের নামটা মনে মনে কয়েকবার আওড়ালো। অনিদ্রিতা। একটা অদ্ভুত অনুভূতি তার ভেতর উকি দিল, তবে সেটা পাত্তা না দিয়ে সে আবার বলল, তাই আপনাকে হয়তো না চিনেই ভুল করে ফেলেছে। উমায়ের ঠোঁট শক্ত হলো, গলায় ঈষৎ বিদ্রুপ ফুটে উঠল। ভুল না, একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে। কেমন দেখতে ছিল সে? প্রশ্নটা শুনে বুরহান আহমেদ সামান্য ঘাবড়ে গেল। সে কি আর মেয়েটাকে এত খুঁটিয়ে দেখেছে? কিন্তু এখন যদি সঠিক বর্ণনা দিতে না পারে, তাহলে আজ নিঃশ্বাস যা নেওয়াটাই কঠিন হয়ে যাবে। সে মনে করার চেষ্টা করলো। মেয়েটার উচ্চতা 5 ফুট 1-2 ইঞ্চি হবে, দেখতে হালকা গোলুমোলু, গোলগলা, মুখ হালকা হলুদ দাভাস, ফর্সা। সাধারণ কোনো ঘরের মেয়ে মনে হয়, তার পোশাক দেখেই সেটাই বোঝা যাচ্ছিল। বলে একটু থামলো, তারপর স্মৃতি হাতড়ে আবারও বলল, চোখের আকার একটু ছোট, কিন্তু অভিব্যক্তি তীক্ষ্ণ। কথা না বললেও চোখে যেন অনেক কিছু বলে দিচ্ছে। চোখের নিচে হালকা ডার্ক সার্কেল ছিল, ছোট হালকা ফুলা নাক, সরু ও সূক্ষ্ম, যেন নিখুঁতভাবে খোদাই করা। আর সবচেয়ে আলাদা সেটা হলো তার বাম চোখের পাতায় একটা তিল, আর গালের নিচেই 2টা তিল ছিল। উমায়ের চুপচাপ শুনছিল। বুরহান আহমেদে শেষ করতে এক মুহূর্ত চোখ বন্ধ করল। মেয়েটার বর্ণনা শুনে তার মনে হলো একবার দেখলে হয়তো আবারও তাকানোর ইচ্ছে হবে। অদ্ভুত এক আকর্ষণ আছে, কিন্তু এই মুহূর্তে আকর্ষণ নয়, রাগেই তার শরীরে প্রভাবিত হচ্ছে। সে কোনো মন্তব্য না করে শুধু গটগট করে থানার বাহিরে বেরিয়ে গেলেন। তবে মনে মনে একটাই শপথ নিল, এই মেয়েকে তো সে দেখে নেবে অবশ্যই। কিন্তু তার মনের এক কোণায় একটা প্রশ্ন খচখচ করছিল। কিছু একটা যেন ঠিক মিলছে না, কিন্তু কি সেটা ঠাহর করতে পারলেন না, অথবা হয়তো করতে চাইলেন না। অনিদ্রিতা বাসায় এসে প্রথমে এত শীতের মাঝেও স্নান করতে গেল। ঠান্ডা জল তার শরীরের উপর পড়ে একে একে সমস্ত ক্লান্তি যেন চলে যেতে শুরু করলো। স্নান শেষে সিক্ত শরীর নিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। মাথা তুলতে না পেরে সোজা শরীর এলিয়ে দিল বিছানায়। চোখে অস্বস্তি অনুভব করতে লাগলো, মনে হচ্ছে শরীরটা একে একে নিস্তেজ হয়ে পড়ছে, অবশ হয়ে যাচ্ছে। সে চোখ বুজে গভীর শ্বাস নিল। সে যেন সারা দিনের ক্লান্তি এক নিঃশ্বাসে গলে মিশে যায়। মনে মনে ফিরে গেল আজকের দিনের প্রতিটি ঘটনার কাছে। এক এক করে সব কিছু যেন স্পষ্ট হয়ে উঠতে লাগলো। শহরের এক জনমানবহীন গলির শেষ প্রান্তে ভাড়া থাকে সে।
এই এলাকায় সন্ধ্যার পর থেকেই নেমে আসে এক ধরনের নিস্তব্ধতা। মানুষের আনাগোনা কমে আসে। সকাল থেকে বিকেল পর্যন্ত সে কাজ করে এক ক্যাফেতে, যেখানে কাজ জুটেছিল এক কলেজের বান্ধবীর মাধ্যমে। সে তার কাজিনদের ক্যাফেতে কাজের সুযোগ করে দেয়। তারপরে সে নিজের খরচ সামলাতে দুটো টিউশন নেওয়ার সিদ্ধান্ত নেয়। আজও প্রতিদিনের মতো ব্যস্ততা শেষে ক্লান্ত শরীরে নিয়ে বাসায় ফিরছিল। একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়ে টিউশনি পড়াতে। কিন্তু আজ একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। পড়ানো শেষে বেরিয়ে দেখে রাস্তায় গাড়ির চিহ্ন মাত্র নেই। এই এলাকায় এমনই হয়, রাতে যানবাহন পাওয়া বেশ কঠিন। তাই হাঁটতে হাঁটতে বাসার পথে রওনা দেয়। রাতের শহর তখন নিস্তব্ধ, বাতাসে এক অদ্ভুত থমথমে অনুভূতি। অনিদ্রিতা দ্রুত পায়ে হাঁটছিল নিজের বাড়ির দিকে। দিনের শেষ প্রহর হওয়ায় রাস্তায় লোকজনের চলাচল অনেকটাই কমে গেছে। তার বাড়িগুলির একেবারে শেষ প্রান্তে, যেখানে আর কেউ থাকার কথা নয়। বাড়ির পেছনে ঘন জঙ্গল, অন্ধকারে যেখানে কিছু দেখা যায় না। বাড়ির দরজায় পৌঁছানোর আগ মুহূর্তে আচমকা তার কানে এলো এক অস্বাভাবিক শব্দ। শুকনো পাতার উপর কারো ভারী পায়ের চাপ, যেন কেউ টেনে হিঁচড়ে কিছু একটা নিয়ে যাচ্ছে। মুহূর্তে তার পা থমকে গেল। সিঁড়ি দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল শরীরে জুড়ে। শব্দ ঠিক কোথা থেকে আসছে বোঝার জন্য সে চারিপাশ তাকালো। কৌতূহল বাঙালির সহজাত স্বভাব, আর অনিদ্রাতাও তার ব্যতিক্রম নয়। ধীরে ধীরে সে জঙ্গলের দিকে পা বাড়ালো। নিঃশব্দে এগিয়ে গেল শব্দের উৎসের দিকে। একটু সামনে গিয়ে ঘন পাতার আড়াল থেকে উকি দিতেই দেখলো জঙ্গলের ভেতরে কয়েকটি গাড়ি রাখা। তার ভেতরটা দুলে উঠল। এত রাতে এই নির্জন স্থানে গাড়িগুলো কেন? আর তখনই যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। গাড়ির সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তাদের চোখে মুখে একটা নির্মম নিষ্ঠুরতা। একজনকে মাটিতে ফেলে রাখা হয়েছে, কাতরাচ্ছে সে, সাহায্যের আকুতি ফুটে উঠেছে তার চোখে। তারপর ঠান্ডা মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে ঝাঁঝরা করে দিল। মুহূর্তের মধ্যেই গুলির শব্দে কেঁপে উঠল নীরব রাত। মাটিতে লুটিয়ে পড়ল মানুষটা, নিথর প্রাণহীন। অনিদ্রিতার শরীর ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, কিন্তু প্রাণপণে মুখ চেপে ধরে শব্দ আটকানোর চেষ্টা করলো। এতটুকু ভুল হলেই সেও সেই মৃতদেহের পাশে পড়ে থাকতো। হাত কাঁপছিল, তবু পার্স থেকে ফোনটা বের করে দ্রুত ভিডিও করতে লাগলো। কিছু প্রমাণ হাতে রাখতে হবে, নইলে কেউ বিশ্বাস করবে না। তারপর আর দেরি করলো না, ধীরে ধীরে পিছু হটে যতটা সম্ভব নীরবে, আর তারপর দৌড়। যত জোরে পারল ছুটতে লাগলো পুলিশের দিকে। এক মুহূর্ত ভাবার সময় নেই, কিন্তু পুলিশ স্টেশনে গিয়েও সে পেল এক অপ্রত্যাশিত ধাক্কা। অভিযোগ জানানোর পর যখন ওসির মুখ থেকে অপরাধীদের নাম শুনল, তখনই বুঝতে পারলো সব শেষ। কারণ সেই নাম সে আগেও শুনেছে, এবং এই মুহূর্তে ওসি হয়তো তাদের খবর পাঠিয়ে দিয়েছে। তার সন্দেহ আরও দৃঢ় হলো যখন এক কনস্টেবলকে চোখের ইশারায় কিছু ইঙ্গিত করতে দেখল। এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে বেরিয়ে এলো সে। এখন তার একটাই চিন্তা, নিজেকে রক্ষা করা। রাতের অন্ধকারে একলা বসে অনিদ্রিতা ভাবছিল সবকিছু। এখানে থাকলে বিপদ অনিবার্য। একটাই পথ খোলা, এই বাসা ছেড়ে চলে যেতে হবে যত দ্রুত সম্ভব। চোখের পাতা ভারী হয়ে আসছিল। ক্লান্তি আর ভয়ের ঘোরে কখন যে ঘুমিয়ে পড়ল সে নিজেও জানে না। এইদিকে উমায়ের ডুপ্লেক্স একটি বাসার সামনে গাড়ি থামায়। মাঝ রাস্তায় তার অ্যাসিস্ট্যান্ট নাবিদ নেমে গিয়েছে, কারণ সে রেগে থাকলে একা থাকতে পছন্দ করে। কোনো রকম গাড়িটি পার্কিং করে গট গট করে হেঁটে বাসায় ঢোকে। দোতলায় তার রুমে যেয়ে জ্যাকেট অনেক আগেই খুলে ফেলেছে। গায়ে শুধু এখন তার একটা ব্ল্যাক শার্ট, সেটা খুলে ছুঁড়ে ফেলল। ওয়াশরুমে যেয়ে শাওয়ার ছেড়ে দিয়েছে। আজ যাকে সে মেরেছে সে তার অফিসের একজন কর্মী ছিল, কিন্তু তার উপর নজর রেখে তার শত্রুদের কাছে তার গোপন কিছু তথ্য দিতে চেয়েছিল, আর সেই ফাইলে সেটাই ছিল। আর তার কাছে বেঈমানদের কোনো ক্ষমা নেই। মাথা ঠান্ডা হওয়ার পর শাওয়ারটা শেষ করে ধীরে ধীরে গায়ে তোয়ালে জড়িয়ে বের হলো। কক্ষের উষ্ণতা তাকে আরও একটু আরাম দিতে শুরু করলো। কিছুক্ষণ পর ট্রাউজার আর টি শার্ট পরে এক হাতে সিগারেট ধরালো, অন্য হাতে ফোনটা তুলে কাউকে কল দিল। ফোনের ওপাশ থেকে কয়েক সেকেন্ড পর এক পরিচিত কণ্ঠ ভেসে উঠল। হ্যাঁ বস, বলেন। তাকে খুঁজে পেয়েছিস? এবার ওপাশ থেকে বেশ কিছুক্ষণ নীরবতা নেমে এলো। কানে আছড়ে পড়লো শ্বাসরুদ্ধ কিছু মুহূর্ত। শেষে এক টানে উত্তর এলো, না বস, আজও তো তার কোনো খোঁজ পাইনি। উমায়ের হাতের পাশে থাকা ফুলদানিটার রেগে জোরে আছাড় মারে। বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে বলে উঠল, সামান্য একটা মেয়েকে খুঁজতে তোদের এত মাস সময় লাগে, ইডিয়েট! ওপাশ থেকে বডিগার্ডদের লিডার ল্যাথ বলে যুবকটি তার এমন কণ্ঠের কথা শুনে হয়তো কিছুটা কেঁপে উঠল। তারপর নিজেকে সামলে কিছুটা কণ্ঠে দৃঢ়তা এনে বলল,
স্যার মেয়েটার নাম পরিচয় পরিবর্তন করে রয়েছে, তা না হলে আমরা এতদিন ঠিকই তাকে খুঁজে পেয়ে যেতাম। পরিচয় পরিবর্তন করে কোথায় কোন গুহায় লুকাবে, আমিও তাই দেখব। তোর আবার ওর বাসায় যা, ওর বন্ধুরাই আত্মীয় স্বজনদের কাছে এবার যেভাবেই হোক তার ছবি আমার চাই। স্যার ওনার আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই এবং তার কাছে কোনো বন্ধুও ছিল না, তাই তাদের কাছে থেকে তার ছবিও পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলে হয়তো তার বাসায় পাওয়া যাবে। উমায়ের সিগারেট এক টান দিয়ে মুখ থেকে ধোঁয়া বের করে কিছুটা একটা ভেবে বলল, তোর আরেকটা কাজ কর, এমন কিছু একটা কর যাতে ওর বাবা মা বাসার বাইরে যায়। এরপরে কি করতে হবে আশা করি তা বলতে হবে না। জি স্যার, বুঝতে পারছি। উমায়ের কল কেটে ফোনটা ট্রাউজারের পকেটে রেখে বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ দেখতে থাকে। আর যখন দেখলো সিগারেটটা শেষ হয়ে গেছে তখন সেটা স্ট্রেতে ফেলে আবার একটা ধরালো। উমায়ের ভাবতে থাকে শালার মেয়ে মানুষ মানেই ঝামেলা, তার এজন্যই সে মেয়ে মানুষ তার অপছন্দের প্রথম তালিকায়। আবার আজকে নতুন এক মেয়ে নামের ঝামেলা এসেছে তার নামে কেস ঠুকতে, আর একটু দাঁড়ালে সেই তাকে তার বন্দুকের গুলি দিয়ে ঠুকে দিত। সিগারেটটি শেষ করে সে শুয়ে পড়ল। খিদা লাগলেও রাতে আর খাওয়া হলো না, আজকে তার অনেক ছোটাছুটি করা হয়েছে। সে থাকে অন্য জায়গায়, এই লোকটাকে মারার জন্য আজ সে এখানে এসেছিল। আগামীকাল আবার ফেরত চলে যাবে। অনিদ্রিতা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সকালের নাস্তা তৈরি করতে শুরু করলো। কাল বেশি ছোটাছুটি করার জন্য শরীরটা খারাপ লাগছিল, যার জন্য বিছানা ছেড়ে উঠতে আজ দেরি হয়ে গিয়েছে। আজ তার প্রয়োজনীয় কিছু জিনিস কিনা লাগবে, আর 2 সেটের মতো জামা। আগে গ্রামে বাসায় কিছু ছেলে পিলে পড়াতো, সেখান থেকে কয়েক হাজারের মতো টাকা জমানো ছিল। যে টাকা নিয়ে এসেছিল তা কলেজে ভর্তি হতে বই কিনতে খরচ হয়ে গেছে। আর কয় মাস কাজ করে আর পড়িয়ে যা টাকা পেয়েছে তা বাসা ভাড়া আর বাসায় থেকে খেয়ে থাকলে হলে যা যা প্রয়োজন তা কিনতে যেয়ে আর নিজের জন্য তেমন কিছু কেনা হয়নি। জীবনটা তার কখনোই আর 10টা সাধারণ মেয়ের মতো ছিল না, এমনকি তার ছোটবেলাও আর 10টা সাধারণ বাচ্চাদের মতো আনন্দে কাটেনি। তার পরিবারের পরিবেশ ছিল একেবারেই ভিন্ন, যেখানে শান্তি ছিল না, শুধু ছিল অশান্তির ঢেউ। বাবা মায়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে, অর্থের অভাবে মাঝে মাঝে খাবারও জুটত না। ছোটবেলায় যখন অন্যরা খেলাধুলা করত সে তখন তার মাকে চোখে চোখে দেখত কিভাবে নানা সমস্যার মুখোমুখি হয়ে দিন কাটাতে। তার মা খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন। প্রথম সন্তানটিকে জন্ম দিতে গিয়ে শারীরিক জটিলতা দেখা দিয়েছিল, যার ফলস্বরূপ প্রতিবন্ধী ভাইয়ের জন্ম। কয়েক বছর পর আবার সন্তান ধারণ করেন, কিন্তু এবারও আশা ছিল ছেলে হবে, কিন্তু হয় মেয়ে। একটি মধ্যবিত্ত পরিবারের সীমিত আয় এবং অবস্থা প্রতিবন্ধী ছেলে আর মেয়ের দায়িত্ব নিয়ে টানাপোড়েনের মধ্যে দিন কাটাতো। অভাব, অনটন, মানসিক চাপ এবং পরিবারের সংঘর্ষ এইসব তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। খুবই ভেঙে পড়েছিল। এইসব কিছু তার শৈশবের আনন্দের স্মৃতির মধ্যে জায়গা পায়নি। যখন সে বড় হতে শুরু করলো তখন তাকে বুঝতে হলো তার জীবনটা অন্যদের মতো সুখী বা শান্ত হবে না। তার মনের গভীরে এক অস্বস্তি তৈরি হলো, যেন জীবনের প্রতিটি দিক একা একা মোকাবেলা করতে হবে। তার পড়াশোনা, পরিবারের চাপ আর নিজের মানসিক অবস্থা, এই 3টি মিলে তাকে ক্রমশ ভেঙে ফেলেছিল। একসময় পড়াশোনায় খারাপ ফলাফল করলো, কিন্তু সে হাল ছাড়েনি। ধীরে ধীরে নিজের শক্তি খুঁজে পেল। এবার যখন সে নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছিল তখন জীবন আবার নতুন এক ঝড় নিয়ে এলো। সেই ঝড়ের মুখোমুখি হয়ে আজকের অনিদ্রিতা হয়ে উঠেছে এক কঠিন ও পরিপক্ক মানুষ। আগের মতো কান্না আসে না, এখন সে জানে জীবন এমনই, বাস্তবতার মুখোমুখি হতে হয়। আর যে বাস্তবতার ভিতর থেকে নিজেকে শক্তিশালী করে তুলতে পারে সেই জীবনে সফল হয়। অনিদ্রিতা আজ জানে ম্যাচুরিটি বয়সের নয়, অভিজ্ঞতার ফল। তার জীবনের প্রতিটি সংকট, প্রতিটি বাধা তাকে শিখিয়েছে, তাকে শক্তিশালী করেছে। এখন জীবনের বেঁধে দেওয়া পথ পাড়ি দিতে তার ভেতরে এক অনন্য দৃঢ়তা এসেছে, যেটা আগের দিনে কখনোই ছিল না। অনিদ্রিতা খেয়ে সাধারণ একটি 3 পিস আর মুখে মাস্ক পরে বাইরে বের হয়। এখন নভেম্বর মাসের শেষের দিক, তাই রাতে শীত লাগলেও দিনের বেলায় তেমন একটা শীত বোঝা যায় না, তাই আর শীতের পোশাক নিল না। এখন বিকাল 4:30, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নামতে শুরু করবে। শীতের এই কয় মাস বিকেল হলে চোখের পলকে যেন সন্ধ্যা নেমে আর রাত হতে শুরু করে। ব্যস্ত এই শহরে যে যার কাজ নিয়ে ব্যস্ত, কেউ কাউকে খেয়াল করার সময় নেই। শীতের বিকালে শহরের কোলাহলে এক অন্যরকম অনুভূতি। হালকা ঠান্ডা বাতাসে দিনের ক্লান্তি মিশে যায়, আর সূর্যের ম্লান আলো
আলো যেন পথঘাটকে সোনালি রঙে রাঙিয়ে তোলে। অফিসে ফেরত মানুষদের ব্যস্ততা, চায়ের দোকানে ধোয়া ওঠা কাপে জমা থাকা গল্প এবং রাস্তার পাশে শীতের পিঠার গন্ধ, সব মিলিয়ে যেন একটা ছোট্ট উৎসব মুখর পরিবেশ। অনিদ্রিতা ক্যাফের কাজ শেষ করে একটা শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে। এই সময়টা যেন শহরের ব্যস্ততার মধ্যেও এক চিলতে প্রশান্তি এনে দেয়। দিন শেষে কেউ চায়ের কাপ হাতে গল্পে মুশকুল, কেউ বা শীতের সন্ধ্যার অপেক্ষায় ঘরে ফিরছে প্রিয়জনদের কাছে। এসব দেখে অনিদ্রিতা মনে নিকষ কালো আধার ছেয়ে যায়। তারও এমন একটা জীবন হতে পারত, ভাবতেই বুক চিরে এক দীর্ঘশ্বাস ফেলল। তখনই তার কাঁধে কেউ হাত দেয়। এতে অনিদ্রিতা ভাবনার জগৎ থেকে ফেরত আসে। পেছনে ফিরে তাকিয়ে দেখে ক্যাফের কর্মীদের মধ্যে এক মেয়ে, যে তার থেকে 2 বছরের বড়, দীপা। মেয়েটি এমন এক ব্যক্তিত্ব বহন করে যাকে সহজে এড়িয়ে যাওয়া যায় না। দীপা কথায় থাকে এমন এক ভরসা, যেন সে পৃথিবীর সব সমস্যার সমাধান জানে। মেয়েটি তার প্রতি বড় বোনের মতো আচরণ করে, অত্যন্ত আন্তরিক। দীপা দাঁড়িয়ে আছে এক হাত কোমরে রেখে, একটা কৌতূহল মিশ্রিত দৃঢ়তার সাথে। তার চোখে ঝলমল করছে মজা আর মনোযোগের মিশ্রণ। হঠাৎ চোখ পাকিয়ে প্রশ্ন করে, কি ভাবছো এত? অনিদ্রিতা শ্বাস ফেলে মৃদু হেসে বলল, তেমন কিছু না, চলেন। দীপা তার সাথে যেতে যেতে ভাবতে থাকলো, মেয়েটা বড়ই রহস্যময়। এতদিন ধরে একসাথে কাজ করলেও কখনো তাকে প্রাণখোলভাবে হাসতে দেখেনি। বরাবরই চুপচাপ, যেন ভেতরে একটা অদৃশ্য দেয়াল তুলে রেখেছে। দীপার মনে হচ্ছিল এই অনিদ্রিতার সাথে তার পরিচিত যেন এখনও অসম্পূর্ণ। অনিদ্রিতা শহরে নতুন হওয়ায় তার কিছু কেনার দরকার পড়লে তাকে সাথে করেই নিয়ে আসে, কারণ দীপার এই শহরেই বাড়ি। মলে ঢোকার পর অনিদ্রিতা চারপাশটা বেশ মনোযোগ দিয়ে দেখতে থাকলো। তার চোখে নতুন শহরের প্রতি একটা নিঃশব্দ কৌতূহল। সে ধীরে ধীরে পছন্দের কিছু জিনিস বেছে নিল, আর দীপা তার পাশে দাঁড়িয়ে। ভেতরে ভেতরে সে ভাবছে, এই নিঃসুপ মেয়েটার পৃথিবী কি এতটাই নিঃসঙ্গ? দীপা একবার মুখ খুলে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু অনিদ্রিতার চোখের গভীরতা দেখে থেমে গেল। তার এই শান্ত অথচ বিমুগ্ধ অবস্থা যেন বলে দিচ্ছে তার জীবনে একটা গল্প আছে যা সে কাউকে বলতে চায় না। তবুও মলের উজ্জ্বল আলোয় মানুষের মুখরিত হাসির মাঝেও দীপার চোখে একটা অদ্ভুত কষ্টের ছায়া স্পষ্ট হয়ে উঠল। অনিদ্রিতাকে দেখে তার মনে হলো, কিছু মানুষ আসলে হাসি হারিয়ে চিরকাল নিঃশব্দের সাথে পথ চলা বেছে নেয়। অনিদ্রিতারও কেনাকাটা করে শপিং মলের বাইরে বের হয়। দীপারও কিছু জিনিস কেনার ছিল, যার জন্য দেরি হয়ে গেল। আজ আর সে পড়াতে যাবে না, ভালোই রাত হয়ে গিয়েছে। তাই স্টুডেন্টদের বাসায় কল দিয়ে জানিয়ে দিল। তারপর দীপাকে বিদায় দিয়ে বাসায় ফেরার জন্য গাড়ি খুঁজতে লাগলো। হঠাৎ গতকাল রাতের কথা মনে পড়লে অনিদ্রা কেমন একটা ভয় শিউরে উঠল। গতকাল রাতের স্মৃতি অনিদ্রিতাকে যেন এক গভীর অস্বস্তি আর ভয়ে আবৃত করে রেখেছে। বুকের গভীরে একটা অদ্ভুত অনুভূতি, যেন কেউ তাকে অনুসরণ করছে। তার মনের গহীনে সন্দেহের ছায়া ক্রমশ গাঢ় হতে শুরু করে। আজ রাতে হয়তো তারা তাকে খুঁজতে আসবে, কারণ তার বাসা জঙ্গলের একেবারে পাশেই। সবার সন্দেহের তীর প্রথমেই তার দিকেই ধাবিত হবে, এটা সে জানে। বাসা থেকে বের হওয়ার পর থেকেই যেন অদৃশ্য কারো নজরে রয়েছে সে। প্রথমে এই বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি, ভেবেছিল হয়তো মনের ভুল। কিন্তু এখন অজানা ভয় আর অস্থিরতায় তার শরীর যেন হিম হয়ে আসছে। বারবার ভাবছে, তাকে কি কেউ দেখছে, নাকি সে নিজে অযথা আতঙ্কিত হচ্ছে। আসলে কি সে নিরাপদ? আতঙ্কের মাঝে নিজেকে সামলানোর চেষ্টা করে অনিদ্রিতা। নিজেকে বোঝায়, যদি আসে তখন দেখা যাবে, এখন অযথা চিন্তা করে লাভ নেই। এসব ভেবে মাথা খারাপ করার কোনো মানেই হয় না। নিজের মনকে শান্ত করার এই প্রচেষ্টা যেন তার ভীত আত্মাকে একটু স্থিরতার ছোঁয়া দেয়। সে চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত গভীর শ্বাস নেয়। তারপর রাস্তার পাশ থেকে একটি রিকশাকে থামিয়ে উঠে বসে। রিকশা চলার ছন্দময় শব্দে যেন অস্থির মনের অশান্ত ঢেউ কিছুটা হলেও থিতিয়ে আসে। তবুও একটা অস্পষ্ট আশঙ্কা তার ভেতরে গভীর ছাপ ফেলে যায়। অনিদ্রিতা দীপাকে একটা বাসা খোঁজার জন্য বলেছে, কিন্তু ওই বাসাটার মতো শহরের বুকে কম দামে কোনো বাসা পাবে কিনা সন্দেহ। অনিদ্রিতা যে পুরনো 2 তলা বাড়িটায় থাকে, সেই বাড়ির দেয়ালগুলোতে পুরনো রঙের ক্ষয় দেখেই বোঝা যায় পুরাতন আমলের বাড়ি। শুনেছে এই বাড়ির মালিক এখন তার বউ আর সন্তানদের নিয়ে শহরের নতুন বাড়িতে থাকে। এই নির্জন বাড়িটার 2য় তলার এক কোণে নিজের মতো করে একটা ছোট রুম নিয়েছে অনিদ্রিতা। রুমের সাথে লাগোয়া বারান্দাটা যেন তার আত্মার এক গোপন আশ্রয়। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে তার অদ্ভুত ভালো লাগে। নীল আকাশের আগনিত
অগণিত তারাদের দিকে চেয়ে সে নিজের জীবনের টুকরো টুকরো ভাবনাগুলো সাজায়, ভাঙে, আবার মিলিয়ে ফেলে। চাঁদ তখন তার একমাত্র সঙ্গী হয়ে ওঠে। তাদের আলোয় সে নিজের একাকিত্বকে জড়িয়ে ধরে, যেন সেই নীরব আলোই তার মনের সব দুঃখ কষ্ট মুছে দেয়। অনিদ্রিতা যখন বাসার দরজা খুলে ভেতরে পা রাখলো, তার মনে হলো যেন ঘরটিতে একটি অদ্ভুত গম্ভীরতা ঘিরে রয়েছে। বাতাসে একটি অজানা স্থবিরতার আভাস, যা মুহূর্তের জন্য তাকে থমকে দিল। কিন্তু সে যেহেতু বাসার একাই থাকে, তাই মনের সে অস্বস্তি ঝেড়ে ফেলে সোজা সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলার নিজের রুমের ঢুকে হাত থাকা ব্যাগগুলো সাবধানে প্রাচীন কাঠের খাটটির উপর রাখল। খাটটি যেন সময়ের গল্প বলে। তার জীর্ণ কাঠের উপর ভেসে উঠেছে পুরনো দিনের ছাপ। এটি এই ঘরেরই একটি অঙ্গ, বহু আগের বাসিন্দাদের স্মৃতি ধরে রেখেছে, যা দেখেই বোঝা যায়। ব্যাগগুলো থেকে একটি নিয়ে অনিদ্রিতা ওয়াশরুমে ঢুকল। গোসল করার পর প্রস্তুত হলো। সারাদিন বাইরে কাটানোর পর বাসায় ফিরল। তার জন্য গোসল একটি অবশ্যম্ভাবী অভ্যাস। যদিও শীতল ও ঠান্ডায় গোসল করার ফলে তার ঠান্ডার সমস্যা বেড়ে যাওয়ার ভয় থাকে, তবু সে এড়িয়ে যেতে পারে না। তরল পানির শীতল ধারায় ক্লান্ত শরীরটা ধুয়ে নিল। পানির ফোঁটাগুলো যেন তার সমস্ত ক্লান্তি মুছে দিয়ে সজীবতার অনুভূতি এনে দিল। গোসল শেষে সে একটা লং টপস আর শীতের জন্য লেডিস ট্রাউজার পরে চুল ঝাড়তে ঝাড়তে বাইরে বের হয়। সে যেহেতু বাসায় একা থাকে, তাই গায়ে ওড়না না দিয়ে হাতের তোয়ালেটা বারান্দায় নেড়ে দিয়ে কিচেনে চলে যায়। খুব খিদে লেগেছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। সকালে সেই খেয়ে বের হয়েছে সে। তটিনী কোনো রকম নুডলসটি রান্না করে ডাইনিং টেবিলের উপর রেখে বসল। যেই গালে দিতে যাবে, সেই মুহূর্তে চারপাশে নিস্তব্ধতাকে চির তুলে কারো বজ্রগম্ভীর কণ্ঠের কথা শুনতে পায়। হেই ব্রেভ ওয়েম্যান। অনিদ্রিতার শরীর এক অদ্ভুত সঞ্চালন শুরু হলো। হুড়মুড় করে চেয়ারটি ছেড়ে উঠে দাঁড়ালো সে। তার মুক্ত চুলগুলো ক্ষিপ্রভাবে ঘাড়ের দুই পাশ দিয়ে সামনে এসে ঝুলিয়ে দিল। দরজার দিকে তাকিয়ে দেখতে পেল এক বলিষ্ঠ যুবক, তার ঠোঁটের মাঝে জ্বলন্ত সিগারেট। দুই আঙ্গুলের মাঝে ধোঁয়া উড়ে যাচ্ছে, আর সিগারেট আবার ঠোঁটে ফিরে যাচ্ছে। যতই সে অনিদ্রিতার কাছে এগিয়ে আসছে, যুবকের চেহারা ততই স্পষ্ট হতে থাকছে। প্রখর তীক্ষ্ণতা তার চোখে, যেন সে কোনো কিছু খুঁজে বের করতে এসেছে। অনিদ্রতার বুকের ধুকপুক বাড়ছে। ভয়, উদ্বেগ, আশঙ্কার মিশ্রণ একে একে তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরছে। সে যুবকের পিছে তাকিয়ে দেখতে পায় তার দরজার দুই পাশে দুটি বডিগার্ড টাইপের লোক দাঁড়িয়ে আছে। বাইরে হয়তো আরও আছে। সে বুঝতে পারল এরা কারা আর কেন এসেছে। আজ হয়তো তার এখানেই জীবনের শেষ দিন। অনিদ্রিতা তার মনের অগণিত ভাবনার মধ্যে ডুবে ছিল। ঠিক তখনই চেয়ারের গা ঘষা আওয়াজে তার দৃষ্টি সেদিকে চলে যায়। যুবকটি পায়ের উপর পা তুলে এক হাতে সিগারেট ধরে অন্য হাতে চেয়ারের পেছনে অবলম্বন হয়ে নিঃশব্দে বসে সিগারেট খাওয়ায় মগ্ন। ধূমপান করতে করতে যেন সে পুরোপুরি অন্য এক জগতে চলে গেছে, যেখানে তার চারপাশে মানুষ বলে কিছু নেই। সে সিগারেটে মগ্ন থাকা অবস্থায় অনিদ্রিতাকে গুরুগম্ভীর কণ্ঠে সামনে এসে দাঁড়ানোর আদেশ করল। কাম অ্যান্ড স্ট্যান্ড ইন ফ্রন্ট। অনিদ্রিতা তার এমন ব্যবহার মনে মনে রেগে গেলেও কিছু বলল না, কারণ আজকের পর বেঁচে থাকতে পারবে কিনা তারই ঠিক নাই। সে কিছু না বলে আস্তে আস্তে হেঁটে তার সামনে দাঁড়ায়। দাঁড়িয়ে সে বলিষ্ঠ যুবকটিকে পর্যবেক্ষণ করতে থাকলো। তার গায়ে একটা ব্ল্যাক প্যান্ট আর সাদা শার্ট। সে মনে মনে বলল, এর কি শীত লাগে না নাকি? তার বাইসেপস ফোলানো এবং দৃঢ়। হাত ভাঁজ করলেই পেশের সুস্পষ্ট ভাঁজগুলো চোখে পড়ছে, যেন সাদা শার্টের হাতা ছিঁড়ে মাংসপেশিগুলো বের হয়ে আসতে যাচ্ছে। বাম হাতে কবজিতে একটি রোলেক্স ঘড়ি পরে আছে। সে একটা বিষয় লক্ষ্য করল, ডান কানে নাইফ আকৃতির একটি ব্ল্যাক ইয়ারিং ঝুলে আছে। এতে যেন যুবকটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। চোখ, নাক, ঠোঁট সব যেন চেহারার সাথে মিলিয়ে নিখুঁতভাবে তৈরি করেছেন। এক কথায় সুদর্শন এক যুবক। যে কোনো মেয়ে এক দেখায় প্রেমে পড়বে নিশ্চিত। কিন্তু তার এই সুন্দর চেহারার পিছে যে কুৎসিত কাজ করে বেড়ায়, সেটা জানলে মনে হয় না আর কেউ তার সামনে এসে দাঁড়াবে। তাকে দেখলেই আতঙ্কে শত হাতে দূরে থাকবে। তার ভাবনার জগৎ থেকে তার সামনে বসে থাকা যুবকটি টেনে হেঁচড়ে বের করে আনলো একটা প্রশ্নে। নাম কি? অনিদ্রিতা ভাবলো মিথ্যে কথা বলবে, কিন্তু তার আগে বজ্র গম্ভীর কণ্ঠের কথা শুনে থমকে গেল এক মুহূর্ত। ভুল করে মিথ্যে বলার চেষ্টা করিস না। যেদিন সত্য জানতে পারবো, সেদিন কিন্তু তোর জীবনের সাথে ঠিক কী ঘটবে তা আমি নিজে বলতে পারছি না।
এমন কথা শুনে অনিদ্রিতা নিঃশ্বাস আটকে আসা অবস্থা, কিন্তু তার এমন ভয় পাওয়া বিষয়টার সামনে বসে থাকা যুবককে বুঝতে দিল না। অতঃপর কোনো রকম কণ্ঠে দৃঢ়তা এনে তার নামটা বলল। অনিন্দ্রিতা। নামটা শুনে উমাইর বাঁকা হাসল। সে তো প্রথমেই তাকে দেখেই বুঝতে পেরেছে সে সেই মেয়ে। সে সিগারেটটা ফেলে দেয়, পেছন থেকে প্যান্ট গুজে রাখা বন্দুকটি বের করে হাত বুলিয়ে থাকা অবস্থায় বন্দুকের দিকে তাকিয়ে থেকে উমাইর হুস্কি স্বরে বলল। ভালো লাগলো সত্য কথা বলতে শুনে। আমি এমন মিথ্যাবাদীদের ঘৃণা করি। একটু থেমে আবারও বলল। আশা করি তুই এতক্ষণে জেনে গেছিস আমি কে আর কেন এসছে। অনিদ্রিতা কিছুক্ষণ নিশ্চুপ থাকে, তারপরও গম্ভীর মুখে উত্তর দেয়। জানি। উমাইর হুট করে বন্দুকটি অনিদ্রিতার কপাল সোজাসুজি নিক্ষেপ করে ধরল। অন্যান্য মেয়ে হলে হয়তো এতক্ষণে কান্না করে ফেলতো বা দৌড়ে পালানোর চেষ্টা করত, কিন্তু অনিদ্রিতা এতে এক পাও নড়ল না। উমাইর যেন তার এমন সাহস দেখে একটু অবাকই হলো। বাহ, তোর সাহস আছে বলতে হবে। উমাইর বন্দুকটি নামিয়ে অনিদ্রিতাকে ভালো করে পর্যবেক্ষণ করে নিল। ললাটে ভাঁজ ফেলে গুরু গম্ভীর কণ্ঠে বলল। আমার হাতে বন্দুক দেখে তোর ভয় লাগছে না? তুই জানিস তোর সাথে এখন ঠিক কি কি হতে পারে? অনিদ্রিতা তার এমন কথায় অকপটে জবাব দিল। জানি বলেই তো তার প্রস্তুত হয়ে আছি। আজ হোক কয় দিন, কয় মাস, কয় বছর, না হয় কয় যুগ পর হলেও মরতে একদিন হবেই। তার অনিদ্রিতাকে তার কথা শেষ করতে দিল না, তার আগে উমাইর বজ্রপাতের মতো গর্জন করে উঠল। স্টপ! অনিদ্রিতার সারা শরীরে বিদ্যুৎ ঝটকা খাওয়ার মতো হলো তার এমন ধমকে। সে না চাইতেও দুপা পিছিয়ে গেল। তার মনে হচ্ছে সে একা না, তার সাথে এই দোতলা বাড়িটিও সম্পূর্ণ কেঁপে উঠল। তার মনে হচ্ছে কানে তালা লেগে গিয়েছে। সে কানে হাত দিয়ে সাফ করার মতো করলো। তারপর যখন আস্তে আস্তে ঠিক হতে শুরু করলো, তখন সে উমাইরের দিকে তাকালো। উমাইরের কালো মনির চোখে দুটোতে যেন আগুনের ফুলকিতে পরিণত হয়েছে। এমনভাবে জ্বলজ্বল করছে যেন ওই চোখ দিয়ে অনিদ্রিতাকে ভস্ম করে ছাড়বে। অনিদ্রিতা বলতে চাইল কিছু, আমি কিন্তু উমাইর তো সম্পূর্ণ করতে দিল না। সে গম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল। এই কাইসার উমর তাকিয়ে চারদিকে একবার বন্দুক তাক করে তার আর দ্বিতীয়বার বেঁচে থাকার কোনো চান্স থাকে না। কিন্তু তোর ভাগ্য ভালো, তাই বেঁচে গেলে। উমাইর তার ওই রিভলভারের ট্রিগারের মধ্যে এক আঙ্গুল দিয়ে রিভলভারটি ঘুরাতে ঘুরাতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর তার ছেলের সাথে বলল। বাঁচলি না, বাঁচিয়ে দিলাম। আসলে তোর মতো এতটুকু মেয়ে মানুষের এমন সাহস দেখে আমি সত্যি ইমপ্রেস হয়ে গেছি। যাই হোক, গড় যেন আর আমাদের দেখা না হয়। বলতে যায় না আমার আবার কখন মুড চেঞ্জ হয়ে যায়। তারপর বাইরে যাওয়ার জন্য হাঁটা ধরতে আবার পিছে ঘুরে অনিদ্রিতার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে ওঠে। এক একটা মেয়ে মানুষের কিন্তু সবসময় তো সাহস ভালো না। আর এরপর থেকে যেন আমার চোখের সামনে তোকে না পড়তে দেখে বলে আবার হাঁটা ধরে। তারপর আস্তে আস্তে কুয়াশায় মিলে যায়। উমাইর চলে যেতে অনিদ্রিতা ধপ করে চেয়ারে বসে পড়ে। তারপর কাপা কাপা হাতে কোনো রকম গ্লাসে পানি ঢেলে এক নিঃশ্বাসে শেষ করে চেয়ারে গা এলিয়ে দেয়। তার জানটা যেন বেরিয়ে যাওয়ার মতো হচ্ছে, এত জোরে হার্টবিট চলছে। সে যে কত কষ্টে নিজেকে শক্ত করে রেখেছিল শুধু সেই জানে। তারপর সে নুডলস পানে তাকিয়ে উঠে পড়ল। তার আর খাবার গলা দিয়ে নামবে না। তারপর শরীরটা টেনে হেঁচড়ে কোনো রকম দোতলায় নিয়ে গেল। তার যেন পা ভেঙে আসছে, নিজেকে খুব অসহায় লাগছে। সে ভাবতে থাকলো, আজ যদি তাকে মেরে ফেলতো তাহলে কি কেউ তাকে খুঁজে পেত? তাকে কি কেউ খোঁজ করত? তার মা কি তার জন্য অনেক কান্নাকাটি করত? তার বুকটা কেমন ভার হয়ে ওঠে। রুমে এসে বিছানায় শরীর এলিয়ে চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করার সাথে সাথেই দুই চোখের কোণ দিয়ে পানি পড়তে শুরু করলো। কিন্তু তার চোখের পানি কেউ দেখতে পেল না, একমাত্র ওই জানালার পর্দা দিয়ে উকি মারা চাঁদ ছাড়া। উমাইরের আজকে নিজের বাসায় যাওয়ার কথা থাকলেও সে যায়নি। সে খোঁজ পেয়েছে সেই মেয়ে এই শহরেই থাকে। কাল সে নিজে প্রতিটা কলেজে তার খোঁজ করতে যাবে। সে আগেই সেই ডিপ্লেক্স বাসার ফেরত আসে। সে আজ সারাদিন অনিদ্রিতার উপর তার লোক দিয়ে নজর রেখেছিল, কিন্তু তেমন সন্দেহজনক কিছুই দেখেনি। আর শুনেছে মেয়েটা নতুন এই শহরে।
আর তার অমন সাহস দেখে সে নিজে কিছুটা অবাকই হয়েছিল। আর অকারণ মেয়েটাকে মারতে ইচ্ছে করেনি। ছোট্টখাটো একটা ভুল করে ফেলেছে, ক্ষমা করাই যায়। উমাইর ফ্রেশ হয়ে নিচে নেমে নিজের জন্য কুকিং করতে থাকলো। সে তার নিজের খাবার নিজেই রান্না করতে পছন্দ করে। সে অন্যের হাতের রান্না খেয়ে সেই স্বাদ পায় না যেটা তার রান্নায় পায়। উমাইর রান্না শেষ করে খেয়ে রুমে এসে ফোন হাতে নেয়, নিয়ে কাউকে কল দেয়। কল ধরে ওপর প্রান্তে থেকে একজনের কথা বলা শোনা গেল। হ্যালো ইয়াংম্যান, সারাদিন পর এখন কল দিলে যে? উমাইর ট্রাউজারের পকেটে এক হাত পুরে বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে উত্তর দেয়। আজ সারাদিন একটু ব্যস্ত ছিলাম, তাই। আচ্ছা, বলো কেমন আছো? উমাইর সেই কথার জবাব না দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে। সে কেমন আছে এখন? অপর প্রান্তে থাকা 50 ডক্টর আতহার চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলা শোনা গেল। এতে যেন উমায়ের যা বোঝার বুঝে গেল। সে আর একটা কথাও বলল না, কল কেটে দিল। কিছু মুহূর্ত পার হওয়ার পর সে হুঙ্কার দিয়ে বলে উঠল। তটিনী? উমায়ের আকাশপানে তাকিয়ে বারান্দায় রেলিং শক্ত করে ধরে, বজ্রপাতের ন্যায় গর্জন করে বলে ওঠে। একই আকাশের নিচে যখন আছে, দেখা তো হবে, কিন্তু সে দেখা খুব একটা সুখকর হবে না। সে দেখাই হবে তোর জীবনের শান্তির শেষ দিন। এরপর যত দিন যাবে তার সম্পূর্ণ জাহান্নামের মতো অনুভব করবে। নভেম্বর মাসের শেষের দিকের সকালে এক ধরনের মিষ্টি আবেশ নিয়ে আসে। শীতের আগমনীর বার্তা তখন প্রকৃতিতে স্পষ্ট হয়ে ওঠে। ঘুম থেকে উঠতেই চোখে পড়ে হালকা কুয়াশার চাদর, যা প্রকৃতিকে ঢেকে দেয় রহস্যময় সৌন্দর্যে। অনিদ্রিতা এই সময়টা খুব ভালো লাগে। সে এক কাপ ধোয়া ওঠা চা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে আর সময়টা উপভোগ করছে। এই সময় হাওয়ায় থাকে শীতলতার স্পর্শ, তবে তা এতটাই নরম যে তার শরীর আর মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়। পাখিরা তাদের মধুর কণ্ঠে দিনের শুভসূচনা জানাচ্ছে। সূর্যের আলো খুব ধীরে ধীরে কুয়াশা ভেদ করে প্রকৃতিতে ছড়িয়ে পড়ছে। সেই আলো যেন সোনালি রঙে মিশে যাচ্ছে। তার মনে হয় এই সময়টা খুব দ্রুত চলে যায়। তাই অনিদ্রিতার প্রকৃতিকে যেন একান্তে ডেকে বলতে ইচ্ছে হয়, আজ একটু ধীরে চলো। অনিদ্রিতার আর বেশিক্ষণ প্রকৃতির এই পরিবেশ উপভোগ করা হয় না। তার আগে শ্রবণ শক্তি জানান দেয় তাকে কেউ কল দিয়েছে। তার ললাটে ভাঁজ পড়ে। এই সাত সকালে তাকে কে কল করতে পারে সে এটাই বুঝতে পারল না। তাই হাতে থাকা মাত্র শেষ হয়ে যাওয়া চায়ের কাপটা টেবিলের উপর রেখে টেবিলের নিচে রাখা ফোনটা হাত নেয়। কলটা কেটে যেয়ে পুনরায় বেজে ওঠে। সে ডিসপ্লেতে ভেসে ওঠা নামটা দেখে তার ললাটে আরও দ্বিগুণ ভাঁজ পড়ে। ফোনের সময় দেখে নেয়, এখন সকাল 7:11। এত সকালে তার সাথে এই মেয়ের কী দরকার বুঝল না। সে পুনরায় কল কেটে যাওয়ায় আগে রিসিভ করল। অনিদ্রিতা কিছু বলার আগে অপর প্রান্ত থেকে ঝড়ের বেগে কিছু ছুটে আসা কথা শুনতে পায়। অনিদ্রিতা তার এমন উল্টাপাল্টা কথা শুনে গম্ভীর মুখে বলতে শুরু করে। তা ঠিক কতবার কল দিয়েছেন একটু বলবেন প্লিজ? ওপাশ থেকে সামিয়া নামের মেয়েটি আমতামতা শুরু করে। সে বুঝতে পেরে অনিদ্রিতা স্বাভাবিকভাবে বলে ওঠে। মাত্র একবার কল কেটে গিয়েছে, আর তখন আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। রুমে এসে কল ধরার আগে কেটে গিয়ে। একটা মেয়ের এতটা অধৈর্য হলে চলে না। অনিদ্রিতা একটু থেমে আবারও বলে। আচ্ছা বাদ দে, এত সকালে কি মনে করে কল দিয়েছিস সেইটা বল। কেন যায় না তুই সব জানিস। অনিদ্রিতা তার কথায় সাথে সাথে রাজি হয়ে গেল, কারণ সত্যি তার অনেক দিন কলেজে যাওয়া হয় না। এতে তার কলেজেও যাওয়া হবে, সাথে কিছু নোটও নেওয়া হবে। তারপর সে একটা কথা বলে কল কেটে দিল। সে এই শহরে নতুন এসে কলেজে ভর্তি হওয়ার পর এই মেয়েটার সাথে প্রথম পরিচয়। মেয়েটা খুব মিশুক, তাই তো সেও তাকে তেমন কিছু বলে না। প্রথমে খুব জড়তা কাজ করলেও আস্তে আস্তে তা কেটে গিয়েছে। অনিদ্রিতা সকালের নাস্তা হিসেবে 2টা রুটি আর একটা ডিম ভেজে নাস্তা করে নিল। সব গুছিয়ে রুমে এসে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। অনিদ্রিতা বাসায় তালা দিয়ে বের হয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। শহরের একপাশে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পড়ার জন্য একটি বেসরকারি কলেজের সামনে উমাইরের ব্ল্যাক টয়োটা গাড়িটি থামে। তার পিছে তার বডিগার্ডদের গাড়ি। তার গাড়ি কলেজ গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে সবাই উৎসুক হয়ে তাকিয়েছিল। এমন কলেজে এত নামি দামি গাড়ি দেখে তাদের মনে কৌতূহল সৃষ্টি হলো। তাদের এই কলেজে এখন তো কোনো ভিআইপিও কেউ আসার কথা না।
কিন্তু কে হতে পারে এই ব্যক্তি সেটা দেখার জন্য সবাই এক নজরে সেদিকে তাকিয়ে থাকলো। তাদের আর বেশিক্ষণ অপেক্ষা করালো না উমাইরের এক বডিগার্ড তার গাড়ির ডোর খুলে দিল। উমাইর তার ব্ল্যাক জুতা পরা পা বের করে দাঁড়ালো। সবাই তার পা থেকে নজর সরিয়ে মাথা পর্যন্ত দেখতে থাকলো। ব্ল্যাক প্যান্ট আর শার্টের উপর ব্ল্যাক ব্লেজার পরা, বাম হাত কবজিতে অন্য দিনের মতোই জড়ানো আছে রোলেক্স ঘড়ি। মুখে মাস্ক পরার কারণে আর তার সম্পূর্ণ চেহারা দেখতে পারল না। সে নিজের চেহারা সবসময় প্রকাশ্যে রাখতে পছন্দ করে না। সে আশেপাশে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে দৃঢ়তার সাথে হাঁটতে শুরু করলো। তার চেহারা না দেখলেও তার এমন মনোভাব নিয়ে হাঁটা এবং বলিষ্ঠ তার সাথে তার ভাব ভঙ্গিমা দেখে কিছু কিছু মেয়ে এমনভাবে তাকিয়ে আছে যেন ওই চোখ দিয়ে গিলে খাবে। আবার কিছু কিছু মেয়ে তো তার সহপাঠীদের গায়ে জ্ঞান হারানোর মতো নাটক করে হেলিয়ে পড়ছে। উমাইর যে এসব কিছুই দেখছে না বা খেয়াল করেনি তেমন কিছুই না। আসলে সে এসবে অভ্যস্ত। উমাইর সোজা প্রিন্সিপালের কক্ষে প্রবেশ করে চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে পড়ে। তার এমন ব্যবহারে প্রিন্সিপাল রেগে গেলেন। এই ছেলে, কে তুমি? আর এটা কোন ধরনের ব্যবহার? আমি তোমার গুরুজন হই, ভদ্রতা বলতে তোমার কিছু নেই নাকি? একে তো অনুমতি না নিয়ে প্রবেশ করেছ, তার উপর আবার আমার সামনে পায়ের উপর পা তুলে বসেছ। উমাইর কিছু বলল না, শুধু মুখের থেকে মাস্কটা সরিয়ে প্রিন্সিপালের দিকে তাকালো। প্রিন্সিপালের তার চেহারা দেখে যেন কলিজার পানি শুকিয়ে গেল। সে সাথে সাথেই ছেড়ে উঠে সালাম দিল। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি, দয়া করে কিছু মনে করবেন না। বলেই প্রিন্সিপাল আবারও বলে ওঠে, কি খাবেন স্যার, চা নাকি কফি? বলেই যে কাউকে ডাকতে যাবে তখনই বজ্র গম্ভীর স্বরের কথা শ্রবণ কেন্দ্রীয় প্রবেশ করল। নাম তোটেনি শেখ, বয়স 19, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার নাম সাফায়াত শেখ, মার নাম মিনরা বেগম। এমনি আমাদের কলেজে পড়ে হয়তো, কারণ এই শহরের প্রায় সব কলেজে তাকে খোঁজ করা হয়েছে। এখন শুধু এই কলেজে বাকি ছিল। অনিদ্রিতা কলেজে এসে কলেজের সবাই মিলে এমন কানাঘুষা করতে দেখে সে কিছুটা চিন্তিত হলো। সবাই কি নিয়ে এমন কানাঘুষা করছে বুঝে উঠতে পারল না। তারপর সে সোজা চলে গেল সামিয়ার কাছে। সামিয়া তাকে দেখে ঝাঁপিয়ে পড়ে যেন এতক্ষণ তার অপেক্ষাই ছিল। তারপর সামিয়া গড়গড় করে বলতে শুরু করলো। অনিদ্রিতা তার বাঁধন মুক্ত করে বিরক্ত সহকারে বলে ওঠে, তো এতে এত খুশি হওয়ার কি আছে? এতই ভালো লাগলে কিনে ফেল, তোর তো টাকার অভাব নেই। তাও যে এই কলেজে কেন ভর্তি হয়েছিস বুঝি না। অনিদ্রিতার এমন কথায় যেন সামিয়া প্রচণ্ড বিরক্ত হলো। শেষ ললাটে ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল। অনিদ্রিতা তার এমন ব্যবহারে বুঝতে পারল না, তাই তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করল। তাহলে সামিয়া আবার হাসি মুখে গদগদ হয়ে বলতে শুরু করে। তার এমন কথায় অনিদ্রিতার মাঝে তেমন কোনো আগ্রহ দেখা গেল না। এতে যেন সামিয়া খুবই হতাশ। সামিয়া তার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকলো। এতে অনিদ্রিতা কিছুটা হতভম্ব হয়ে পড়লেও পরে বলতে থাকে, আরে আরে কি করছিস, হাত ছাড়। সামিয়া তাকে সেইভাবেই নিয়ে যেতে যেতে বলতে থাকে। অনিদ্রিতা বুঝলো এই মেয়ের কথাই গুরুত্ব দেয়নি বলে তার সাথে এমন করছে, তাই বলল, আচ্ছা ঠিক আছে, হাত ছাড়, আমি যাচ্ছি। এটা শুনেই সামিয়া তার হাত ছেড়ে দেয় আর তার সাথে যাওয়ার আদেশ করে। এতে অনিদ্রিতা কিছু না বলেই তার সাথে যেতে থাকে। সে আসার সময় উমাইরের গাড়ি খেয়াল না করলেও এবার সেটা সে খেয়াল করে। তার মনে সন্দেহ জাগে, এইটা আবার উমাইর না তো? তার কলেজে এই ব্যক্তির কি দরকার বুঝলো না। প্রথমে আগ্রহ না থাকলেও পরে গাড়ি দেখে আগ্রহ জাগে। তার মন বলছে এটা উমাইরের গাড়ি। অনিদ্রিতা সামিয়ার সাথে যেতে যেতে প্রিন্সিপালের কক্ষ থেকে উমাইরের প্রিন্সিপালের সাথে দূর থেকে বের হতে দেখে সে ওখানেই দাঁড়িয়ে পড়ে। অনিদ্রিতা দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। সে চায় না আর এই লোকটার সামনে পড়তে। তাকে দেখলে তার রাগ ওঠে, কিন্তু তার এমন কোনো ক্ষমতা নেই যে তাকে সে শেষ করতে পারবে, আর না তো লড়তে। তাই দূরে থাকাই ভালো মনে করে। অনিদ্রিতা কলেজের পেছনের গেট দিয়ে বাইরে বের হতে আসে। অনিদ্রিতা চলে যাওয়ার পর সামিয়া হঠাৎ দাঁড়িয়ে পড়ে। পিছু ঘুরে দেখে অনিদ্রিতা তার পিছনে নেই। সে যেই অনিদ্রিতাকে খোঁজার জন্য যাবে তখনই প্রিন্সিপাল তার নাম ধরে ডাকে। সামিয়া মা, এদিকে আসো তো।
সামিয়া প্রিন্সিপালের সাথে উমায়ের দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা বিব্রত বোধ করে। সামিয়া তাদের সামনে যায়। উমায়ের কল আসার সে একটু দূরে যাওয়ায় সামিয়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর জড়তা কাটিয়ে বলে ওঠে, তোমাদের ক্লাসে তটিনী নামের কোনো মেয়ে থাকলে তাকে আমার সাথে এখনই দেখা করতে বলো। সামিয়া প্রিন্সিপালের কথা শুনে থতমত খেয়ে গেল। তটিনীকে সে চিনতে পারল না। এই কলেজে এই নামের কেউ থাকলে তো তার চেনার কথা, কারণ তার কাজই তো এইটা যে কলেজে কে নতুন আসলো, কে সুন্দর, কারা আজ কলেজে কোথায় কি করছে, কে কলেজ ফাঁকি দিয়ে কার সাথে ডেটে যাচ্ছে, তার সব খবরই তার কাছে থাকে। সব কিছুই তার গোয়েন্দাদের মতো তদন্ত করে বেড়ানোই কাজ। কিন্তু এই বান্দাটাকে যে প্রিন্সিপাল তাকে খুঁজছে, সে বুঝতে পারলো না প্রিন্সিপালের থেকে কিছুটা দূরে ফোনে কথা বলা ব্যক্তির সাথে তার কোন সম্পর্ক আছে। আর হয়তো এই তাকে খুঁজছে। কিন্তু এই তটিনী কে ভাই, যে এত বড় লোক সাথে সুদর্শন এক পুরুষ তাকে খুঁজছে? সামিয়া মাথা চুলকানোর মতো মাথায় হাত দিয়ে বলল, সরি স্যার, আমি তো এই নামে কাউকে চিনলাম না। এই কথা শুনে প্রিন্সিপাল ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। যেই মেয়ের কাছে সারা দেশের খবর থাকে, সেই সামান্য এই তটিনী কলেজে কে চেনে না? আজব তো। প্রিন্সিপাল মনে করেছিল ক্লাসে খবর পাঠাবে তাকে ডাকার জন্য, কিন্তু সামিয়াকে দেখে তার কাছে জিজ্ঞাসা করল। মেয়েটা তারই বন্ধুর মেয়ে, তাই তাকে ভালো করেই চেনে। আর যেহেতু তার কাছে সব খবরই থাকে, এটাও অবশ্যই থাকবে। কিন্তু ফলাফল শূন্য। তাদের কথার মাঝে উমায়ের উপস্থিত হলো। পাশ থেকে উমায়ের বিরক্তি সহকারে গম্ভীর কণ্ঠে বলে উঠল, সে যেহেতু পরিচয় লুকিয়ে থাকছে, তাহলে কলেজে সবাইকে অবশ্যই মিথ্যা পরিচয় দেবে, আর সার্টিফিকেটে অবশ্যই তার আসল নাম পরিচয় দেওয়া থাকবে। সে ডিটেলস আমার সেক্রেটারির কাছে পৌঁছে দেবেন। আমার দরকারি কাজ পড়ে যাওয়ায় এখন চলে যাচ্ছে। বলে উমায়ের যেমনভাবে এসেছিল তেমনভাবেই চলে গেল। তার গাড়ি কলেজে প্রাঙ্গণ থেকে বের হতেই প্রিন্সিপাল স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সামিয়া শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে পুরোটা দেখতে থাকলো। সে এখনও বিষয়টি বুঝতে না পারায় প্রিন্সিপালের কাছে জিজ্ঞাসা করল। স্যার, কে এই ব্যক্তি? প্রিন্সিপাল গেট পানে তাকিয়ে থেকে ততক্ষণে উমায়ের গাড়ির নজর ছাড়িয়ে চলে গেল। প্রিন্সিপাল বলতে থাকে, এই সেই ব্যক্তি, কায়সার উমায়ের টাঙ্কি, এক ধরনের শক্তি, এক ধরনের ক্ষমতা যা যে কোনো স্থানে ছড়িয়ে পড়ে, যেন সাইক্লোনের মতো। যেখানে একবার রুষ্টভাবে পা রাখে, সেখানে অশান্তি হাওয়া চলে আসে, বিধ্বংসী শক্তির সৃষ্টি হয়। আমি যেটা শুনেছি সেটা হলো তার প্রতিটি পদক্ষেপ, তার শব্দ, তার আচরণ যেন এক তীব্র ব্যক্তিত্বের প্রকাশ। তার বাবা এই শহরে এক সফল ব্যবসায়ী, তবে শোনা যাচ্ছে কায়সার উমায়ের টাঙ্গি কে শীঘ্রই কায়সার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিও পদে বসানোর পরিকল্পনা করেছে সবাই। প্রিন্সিপাল এবার সামিয়াকে বলল, যাও ক্লাসে যাও। না জানি কে এই মেয়ে, আর কি আছে এর কপালে। হাবভাব দেখে তো মনে হলো না যে কোনো ভালো কিছুর জন্য খোঁজ করছে তাকে। সামিয়া আর কিছু বলল না। তার যা জানার তা জানা হয়ে গিয়েছে। সে প্রায়শই টিভি নিউজে এদের নাম শুনলেও সামনাসামনি দেখা হয়নি। আর উমায়ের নিজের ফেস কখনো ভার্চুয়াল জগতে দেখায় না। তার এটা পছন্দ না। এমনকি সাংবাদিকদেরও তার ধারের কাছে ঘেঁষতে দেয় না। তাকে নিয়ে তো মানুষকে কৌতূহলের শেষ নেই, বিশেষ করে মেয়েদের। সামিয়ার তো অনেক দিন থেকে সামনাসামনি দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু আজ ওই তটিনীর জন্য হলেও তো দেখতে পেল। তাই তাকে মনে মনে ধন্যবাদ জানালো। সামিয়া ক্লাসে চলে গেল। আর অনিদ্রিতার কথা মনে পড়তে তাকে মনে মনে ধমকানো শুরু করলো। তাকে ফাঁকি দিয়ে চলে যাওয়া, দ্বারা ক্লাসটা করে নিই, তারপর দেখছি তোকে। অনিদ্রিতা তখন কলেজে থেকে বের হয়ে এসে একটা কলেজের পাশে পার্ক আছে, সেখানে চলে আসে। সেই পার্কের মধ্যে একটা লেকের পাড়ে বসে আছে এখন। সামিয়া আজ যেহেতু কাজে ছুটি নিয়ে দিয়েছে, তাই আর কাজে গেল না। এখানে একটু সময় কাটালো মন্দ হয় না, তাই ভেবে এখানে আসলো। সামিয়ার সাথে 2-1বার আসা হয়েছিল এখানে, সেখান থেকেই চেনা। মেয়েটা আসলে একটা মায়াবতী, চিকন শ্যামবর্ণ, হালকা লম্বাটে মুখ, ডাগর ডাগর চোখ। এতেই যেন মেয়েটার মানায়।
সে যে কয়েক মাসের পরিচয় তার ব্যবহার দেখলে বোঝাই যাবে না। অনিদ্রিতার জীবনে না পাওয়ার মধ্যে এইটা একটা পাওয়া। সে তাকে প্রথমে এমন সাহায্য না করতো তার তাহলে কি হতো? সে এই শহরে কিছুই চিনতো না, আর না তো তার কেউ আছে এখানে আপন বলতে। এই শহরের বুকে তার মতো মেয়ে মানিয়ে নিয়ে থাকা কোনো যুদ্ধের থেকে কম কিছু না। তারপর সে তাচ্ছিল্যভাবে হাসলো এই ভেবে যে তার জীবনটা তো একটি যুদ্ধক্ষেত্র। তারপর বেঞ্চে মাথা হেলিয়ে চোখ আধো বোঝা করে একটি দীর্ঘশ্বাস ফেলল। আমার ছোট্ট একটা অগোছালো ছন্ন ছাড়া জীবন, কত না পাওয়ার আক্ষেপ। জীবনের সকল ছন্দ সুর হারিয়ে গেছে সেই কবেই। অদ্ভুত ছন্দপতন চলছে জীবনে। তারপর আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমি ধূলিমাখা কোলাহলময় শহরের কোণে। এইভাবে অনিদ্রিতা কতক্ষণ ছিল বলতে পারবে না, কিন্তু তার পিছনে থেকে কেউ তার নাম ধরে ডাকায় সে সোজা হয়ে বসে। সে জানতো যে সে এখানে আসবে, তাই আর আশ্চর্য হলো না। একটু শ্বাস নিয়ে পেছনে না তাকিয়ে লেকের পানির দিকে তাকিয়ে বলল। পাশে এসে বস। তার বলতে দেরি হলেও বান্দার বসতে দেরি হলো না। এই, তুই আমাকে না বলে চলে আসলি কেন? কলেজে কি তোর চলে আসার জন্য যেতে বলেছিলাম? মানলাম তুই এসব পছন্দ করিস না, তাই বলে একবারে কলেজ থেকে বের হয়ে আসবি? এক নিঃশ্বাসে বলতে কথাগুলো বলে সামিয়া হাফ ছাড়ল। অনিদ্রিতা এবার লেকের পানির দিক থেকে নজর সরিয়ে সামিয়ার দিকে তাকালো। বলা শেষ হয়েছে? তার এমন কথায় সামিয়া বিরক্ত হলেও কিছু বলল না। সে জানে এই মেয়ে এমনই। আগে তুই আমার প্রশ্নের উত্তর দে। আগে কোনটার উত্তর দিব? তুই কলেজ থেকে চলে আসলি কেন? অনিদ্রিতা কি বলবে বুঝে উঠতে পারছে না। সে কেন আসলো এই কথাটা কি বলবে। তারপর আবার ভাবলো থাক, তার সাথে যা হয়েছে তা হয়েছে। এই মেয়ের সাথে বলে আর তাকে অকারণ চিন্তায় ফেলছে না তো। এই ভেবেই কোনো রকম কথা সাজিয়ে উত্তর দিল। ভালো লাগছিল না তাই। এমন কথা শুনে সামিয়ার ভ্রু জোড়া কুঁচকে এলো। তার কেন জানি কথাটি বিশ্বাস হচ্ছে না। সামান্য এই কারণে চলে আসবি? তুই কি এখন আমার উপর গোয়েন্দাগিরি শুরু করবি নাকি? হঠাৎ বাড়ির সবার কথা মনে পড়ছিল, তাই এখানে চলে আসলাম একটু মন ভালো করতে। কথাটি বলে অনিদ্রিতা সামিয়ার দিক থেকে নজর সরিয়ে নিল। কেন জানি সে মিথ্যে কথা বলতে পারে না, বললেও সবাই কিভাবে জানি ধরে ফেলে। সামিয়া এই কথা সে তো বিশ্বাস না হলেও আর কিছু বলল না। হয়তো সত্যি এতদিন সবার কাছ থেকে দূরে থাকায় তাদের মনে পড়ায় মন খারাপ হয়েছিল। তারপর কিছু একটা মনে পড়তেই বলল। এই, ওই ছেলেটা কে জানিস? আমি তো প্রথমে চিনতেই পারিনি, তারপর প্রিন্সিপালের কাছ থেকে তার নাম শুনে চিনলাম। এর নাম কায়সার উমাইর তাগি। এই শহরের আর 5টা সাফল্য বিজনেসম্যানদের মধ্যে এর বাবা একজন। আর শুনলাম দেখতে ভালো হলেও এ নাকি সুবিধার না। তারপর আবার খুশিতে গত হয়ে বলতে শুরু করলো। যে যাই বলুক, আমার কিন্তু পোলাটারে খুব ভালো লাগছে। আর কলেজে তটিনীর নামের কাউকে খুঁজতে এসেছিল। আমার তো এই ব্যক্তির কবে থেকেই সামনাসামনি দেখার ইচ্ছা, আজ এই তটিনীর জন্য হলেও দেখতে পেলাম, তাই তো তাকে মনে মনে ধন্যবাদও জানিয়েছি। এটা বলেই সামিয়া লজ্জা পাওয়ার মতো করে 2 হাত দিয়ে মুখ লুকানোর মতো ভান করল, যার জন্য অনিদ্রিতা ওর চেহারায় আতঙ্ক ছড়িয়ে পড়াটা দেখতে পেল না। অনিদ্রিতা অনেক দ্রুত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে সামিয়াকে জিজ্ঞাসা করল। তটিনীকে কেন খুঁজছে? অনিদ্রিতা মুখ থেকে এই কথা শুনে সামিয়া লজ্জা পাওয়া ভান বাদ দিয়ে অনিদ্রিতার দিকে অবাক নজরে তাকিয়ে বলল। যাক, তুই কাউকে তো জানার বিষয়ে আগ্রহ দেখালি। সামিয়া চুপ হয়ে ঠোঁট উল্টিয়ে আবারও বলল। এটা তো জানি না, কিন্তু তাকে খুঁজতেই এই কলেজে এসেছিল শুনলাম। কি জানি কি এই মেয়ে আর কোন গুহায় থাকে, আমি পর্যন্ত তাকে চিনতে পারলাম না। আশ্চর্য, হয়তো কলেজে আসে না। অনিদ্রিতা তেমন কিছু আর বলল না। তারপর বলল। আচ্ছা চল, অনেকক্ষণ এসেছি, এবার বাসায় ফেরা উচিত। বলে অনিদ্রিতা উঠে দাঁড়ালো, সাথে সামিয়াও উঠে দাঁড়ালো আর বলল। আচ্ছা চল, আর এই নে নোট। সামিয়া ব্যাগ থেকে 2টা খাতা বের করে দিয়ে কাঁধে হাত দিয়ে বলল। এটা দেওয়ার জন্যই তোকে ডেকেছিলাম। জীবনে যাই করিস পড়াশোনা ছাড়িস না, আর সময় বের করে নিজের একটু যত্ন নিস। তোকে এমন দেখতে আমারও একটুকু ভালো লাগে না। সব সময় আমি তোর পাশে আছি, কখনো নিজেকে একা মনে করবি না। যে কোনো প্রয়োজন হলে আমাকে জানাবি। অনিদ্রিতা
তার এমন কথায় আবেগী হয়ে আলতোভাবে সামিয়াকে জড়িয়ে ধন্যবাদ জানালো। সত্যি না হোক, মুখেই বলুক, তাও তো বলেছে। অনিদ্রিতার কাছে এটাই অনেক। তার টলটলে পানিতে ভরে ওঠা চোখ সামিয়ার চোখ এড়ায়নি। সেও মুচকি হেসে আলতোভাবে অনিদ্রিতার পিঠে হাত রাখল। তারপর বলল, আচ্ছা চল, অনেক হয়েছে। তুই যে সামান্য এই কথায় এত আবেগী হয়ে পড়বি, তোর দেখে তো আমি আশাই করিনি। যাক, তোর আবেগ বলতেও তো কিছু আছে। আমি তো তোকে এতদিন একটা জ্যান্ত পুতুল মনে করে নিয়েছিলাম। বলেই হেসে উঠল অনিদ্রিতা তার এমন কথায়। তার পিঠে আলতোভাবে কিল মারল। সামিয়া অনিদ্রিতাকে নিয়ে পার্কের পাশে দোকানে গেল। অনিদ্রিতা যেতে না চাইলেও সামিয়া জোর করে নিয়ে গেল। তারপর দোকানদারকে 2 প্লেট ঝাল ঝাল ফুচকা দিতে বলে একটা টুল টেনে নিজে বসে অনিদ্রিতাকে বসতে বলল। তারপর তারা ফুচকা খেয়ে বিল পরিশোধ করে যে যার বাসায় রওনা দিল। অনিদ্রিতা বাসায় এসে প্রথমে গোসল করে নিয়েছে। কিছুক্ষণ বসে থেকে কিছু ভেবে হাতে ফোন নিয়ে দিবার কাছে কল দিল। দিবা এই শহরে বাসা হলেও সামিয়ার বাসা শহর থেকে একটু দূরে, তাই কোনো দরকার পড়লে সে দিবার কাছ থেকে সাহায্য নেয়, যাতে সামিয়ার আর কষ্ট করে এত দূর থেকে যাওয়া আসা না করা লাগে। আর দিবা অনিদ্রিতার থেকে 2 বছরের বড়। সে এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় নিজের খরচ নিজেকেই চালাতে হয়, তাই সে ওই ক্যাফেতে কাজ করে। আরও ছেলে মেয়ে থাকলেও তাদের সাথে অনিদ্রিতা কেন জানি মিশতে পারে না। প্রথমে দিবার সাথে মিশতেও পারত না, কিন্তু দিবাই তাকে আপন করে নিয়েছে। অনিদ্রিতাও তাকে বড় বোনের মতোই দেখে। অনিদ্রিতার ভাবনার মাঝে দিবার কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ অনিন্দিতা, বলো। আর আজ কাজে আসলে না যে? আমি ভাবছিলাম কাজ শেষ করে বাসায় যেয়ে তোমার কাছে কল দেব। আজ একটু কলেজে গিয়েছিলাম আপু, তাই আর যাওয়া হয়নি। আর সামিয়া ছুটি নিয়ে দিয়েছিল। ও আচ্ছা। আপু, আপনাকে যেটা বলেছিলাম পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। তুমি আজ কাজে আসলে বলবো ভেবেছিলাম, কিন্তু তুমি তো আসলে না, তাই কাজ শেষ করে বাসায় যেয়ে কল দিয়ে বলবো ভেবেছিলাম। শোনো, আমার এক পরিচিতি বড় ভাইকে বলেছিলাম, সে আজ সকালেই কল দিয়ে জানালো যে একটা বাসা পেয়েছে। তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই। আর হ্যাঁ, এটার একটু ওই বাসা থেকে 1000 টাকা ভাড়া বেশি লাগবে। অনিদ্রিতা জানতো এমনটাই হবে, কিন্তু তার যত দ্রুত বাসা চেঞ্জ করা লাগবে, তাই আর সে তেমন কিছু না বলে রাজি হয়ে গেল। আর জানালো সে আগামীকালই বাসায় উঠতে চায়। তার পক্ষে হোস্টেলে থাকাও সম্ভব নয়। তারপর দিবা আর কয়েকটা কথা বলে কল কেটে দিল। ক্যাফেতে মানুষ আসায় তাদের দিকে গেল। অনিদ্রিতা কল কেটে দিয়ে অনেকক্ষণ চুপ মেরে বসে থাকলো। ফোন হাতে নিয়ে অনেকক্ষণ চুপ হয়ে থাকার পর অতি পরিচিত একটা মুখস্থ করে রাখা নাম্বারে ডায়াল করলো। তারপর কাঁপা কাঁপা হাতে সেই নাম্বারে কল দিল। একবার কেটে যেয়ে আবার কল যেতে লাগলো, হয়তো ফোনের পাশে কেউ নেই। তারপর আবার কল কেটে যেতে যাবে, তার আগে এক মাঝবয়সী মহিলা কল ধরলেন। আসসালামু আলাইকুম, কে বলছেন? আহা, কতদিন পর এই মধুর সুরের কণ্ঠস্বর শুনতে পেল। অনিদ্রিতা চোখ বুজে এক প্রশান্তির শ্বাস নিল। তার সাথে কপল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু এই অশ্রু কোনো দুঃখের না। ফোনের ওপাশ থেকে কেউ কোনো কথা বলছে না দেখে মহিলাটি বেশ বিরক্ত হলেন। বিরক্ত বিষণ্ণ কণ্ঠে এবার বলে উঠলেন, কে? কথা বলছেন না কেন? অনিদ্রিতা আর দেরি করলো না, ওইভাবেই কিছুক্ষণ থাকার পর কথা বলল। মা? এই কণ্ঠস্বর চিনতে মাঝবয়সী মহিলাটির 1 সেকেন্ডও দেরি হলো না। কত মাস পর শুনতে পেল তার কলিজার ছেঁড়া সন্তানের ডাক। তাকে চিনতে কি কখনো ভুল হবে তার? কখনোই হবে না। কত অপেক্ষায় ফোন হাতে নিয়ে বসে থেকেছে এই ভেবে যে সে এই কল দিল। আবার কল দিলে যদি সে টের না পায়, তাই তো সবসময় ফোন হাতের কাছেই রাখে। এখন বাইরে তার ছেলেকে ভাত খেতে দিচ্ছিল, তাই প্রথমে কল ধরতে পারেনি। তারপর দ্রুত হাত ধুয়ে আঁচল দিয়ে মুছতে মুছতে কল ধরল। মহিলাটি আর নিজেকে সামলাতে পারল না, ডুকরে কেঁদে উঠলেন তিনি। তটিনী। তারপর আবার আঁচল দিয়ে চোখের পানি মুছে কান্না করতে করতে বলে উঠলেন, তুই এতদিন কোথায় ছিলি মা? আমি সবসময় তোর একটা কলের অপেক্ষায় বসে থাকতাম। তুই ঠিক আছিস মা? আমার কলিজার টুকরা। বলে আশুরা বেগম কান্নায় ভেঙে পড়লেন। আকাশে তাজা নীলিমায় মৃদু কুয়াশা ছড়িয়ে পড়েছে, যেন পৃথিবী ঘুমাতে যাচ্ছে। বাতাসে শীতলতা, আর তাতে মোড়ানো শহরের প্রতিটি কোণ। গাছপালা যেন নিঃশব্দে দাঁড়িয়ে, তাদের শাখাগুলো হালকা ঝাঁকুনি খাচ্ছে।
রাতের অন্ধকারে এক ধরনের নীরবতা ছড়িয়ে পড়েছে। আকাশে চাঁদ আর হালকা সোনালি আলো ছড়িয়ে দূরে দূরে কিছু কিছু তারা মিটিমিটি আলো বিচরণ করছে। রাত বেশি না হলেও কুয়াশার মাঝে রাত যেন আরও বেশি গভীর এবং অন্তর্নিহিত মনে হচ্ছে। কায়সার মঞ্জিল একটি বিশাল বহুল আধুনিক ডুপ্লেক্স বাড়ি। চারপাশে থাকা সুরক্ষিত এবং নান্দনিক প্রাচীরটি কংক্রিট ও সজ্জিত প্যানেলের মিশ্রণে নির্মিত, যেখানে কিছু অংশে সবুজ গাছগাছালির সৃজনশীল সংযোজন করা হয়েছে। প্রাচীর জুড়ে সূক্ষ্ম আলোর ব্যবস্থা রয়েছে, যা রাতেও এর সৌন্দর্য বেড়াচ্ছে। বাড়ির চারপাশে সুসজ্জিত বাগান, গাছপালা এবং ফুলের নকশা বাড়ির সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে। উমাইরের চলন্ত গাড়িটি এক বিশাল এরিয়া জুড়ে গঠিত কায়সার মঞ্জিলের সামনে আসে, যার সামনে আছে দুর্দান্ত নকশার তৈরি প্রবেশদ্বার, যা আভিজাত্যের প্রতীক। তার গাড়ির আসার সাথে সাথে গেট দারোয়ান দ্রুত গেট খুলে দিল। উমাইর গাড়ি বাড়ির মধ্যে প্রবেশ করে থামায়। তারপর এক ঝটকায় গাড়ির দরজা খুলে সে বেরিয়ে এসে হাঁটতে শুরু করলো। তার হাঁটার মাঝে তার দৃঢ়তা ফুটিয়ে তোলে। বাড়ি গেটের সামনে দুই ধারে বডিগার্ডরা সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। তারা উমাইরকে মাথা নত করে সম্মান জানালো। এতে উমাইর কোনো গুরুত্ব না দিয়ে কায়সার মঞ্জিলে প্রবেশ করতে থাকলো। কায়সার মঞ্জিলে অত্যাধুনিক বিশালবহুল ডুপ্লেক্স বাড়ির দেওয়ালের নকশায় আধুনিক স্থাপত্যের শিল্পকর্ম ফুটে উঠেছে। দেওয়ালে ব্যবহার করা হয়েছে বড় আকৃতির কাচের জানালা, যা প্রকৃতির আলো প্রবেশের সুযোগ বাড়িয়ে ঘরটিকে উজ্জ্বল এবং উন্মুক্ত করে তুলেছে। এর সঙ্গে রয়েছে চমৎকার কাঠের প্যানেলিং, যা পরিবেশের উষ্ণতার ছোঁয়া এনে দিয়েছে। উলম্ব বাগানের সবুজাভ অংশ এবং সূক্ষ্ম আলোর ব্যবস্থায় বাড়িটিকে নান্দনিকতায় এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। পুরো পরিবেশটি এমনভাবে সাজানো হয়েছে যেন প্রকৃতির সঙ্গে আধুনিকতার এক অনন্য মেলবন্ধন তৈরি করা হয়েছে। দেয়ালের পেছনে সাজানো বাগান এবং লাইটিংয়ের জন্য বাড়িটি উজ্জ্বল প্রাণবন্ত করে তুলেছে। বাড়ির বাম পাশেই আছে সুইমিং পুল, আর ডান পাশে বাগানে বসার জায়গা, যা খুব আকর্ষণীয় এবং আরামদায়ক। সোফা সেট, কুশন সহ রাখা হয়েছে, তার মাঝে কাচের টেবিল, চারপাশে ফুলের টব, তার পাশে ঝর্ণা, যার মাঝে মাঝে ল্যাম্প দিয়ে রাতের জন্য আলোকসজ্জা করা হয়েছে। বাগানে সমানভাবে কটা ঘাস, বড় গাছপালা এবং নানান ধরনের রঙিন ফুলের গাছে সাজানো। বাসার চারপাশে এমনভাবে লাইটিং করা, যা এই কুয়াশাচ্ছন্ন রাতেও সব স্পষ্ট। শহরের বুকে এই বাড়িটি যেন বিলাসিতা এবং চুরিশীলতা স্পষ্ট হয়ে উঠেছে। উমায়ের বাসার মধ্যে প্রবেশ করার সাথে সাথে সব স্টাফরা নিজেদের কাজ ফেলে তাকে আগে সম্মানের সাথে সালাম জানালো। উমায়ের তাদের সাথে কোনো প্রকার বাক্য ব্যয় না করে শুধু এক স্টাফকে তার জন্য এক কাপ ব্ল্যাক কফি দিতে বলে গ্র্যান্ড সিঁড়ি দিয়ে দোতলায় তার রুমে চলে গেল। অনেকক্ষণ কান্না করার পর আসরা বেগম নিজেকে শান্ত করলেন। তটিনীও তাকে একটু সময় দিল। কতদিন পর তাদের কথা হচ্ছে, এমন আবেগপ্রবণ হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু নয়। তারপর তটিনী বাসার হালচাল সম্পর্কে জানতে চাইল। আসরা বেগম জানালেন তার বাবা তাকে সন্দেহ করে মাঝে মধ্যে যে সে কোথায় আছে এইটা তিনি জানেন এবং এইটা নিয়ে মাঝে মাঝে ঝামেলা করে থাকেন। তটিনী তারপর আর তেমন কিছু বলল না, কারণ সে জানে যে তার আব্বু কেমন। তারপরও সে অনেক তাকে ভালোবাসে। বাবা মা যত খারাপই হোক না বা যত অত্যাচারই করুক না, তাও তাদের কখনো পর করা যায় না, আর ঘৃণা তো দূরের কথা। এটা ভেবেই তটিনী দীর্ঘশ্বাস ফেলল। এরপর তটিনী তার মাকে জিজ্ঞাসা করল যে তাকে খোঁজার জন্য তাদের বাসায় কেউ আসে নাকি। আসরা বেগম উত্তর দিলেন, তুই সেই রাতে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর মাঝরাতে তোকে খুঁজতে কায়সার, উমাইর, তাগ্গি নিজে এসেছিল। আর আমাদের বাড়ির পাশে তার দুইটা বডিগার্ড মাঝে মধ্যে দেখা যায়। তোর ছবি চাচ্ছিল, কিন্তু তুই তো কখনো ছবি তুলিস না কোথাও, আর না তো অন্য কারো কাছে আছে, আর যাও বা আছে তা সব তোর ফোনে আছে। তারপর তিনি একটু থেমে জিজ্ঞাসা করল, মা তুই এখন কোথায় থাকছিস, আর সব কিছু ঠিক আছে তো? উমাইর যে তাকে খুঁজতে তার কলেজ পর্যন্ত চলে এসেছে এটা আর তার মাকে বলল না। তিনি আগে 2 বার স্ট্রোক করেছেন, আর আসরা বেগম যতই বলুক বাসার সবাই ঠিক আছে, তাও সে জানে তার মা ঠিক নেই। সে চায় না তার মেয়ে তাকে নিয়ে চিন্তা করুক। তটিনী সবই বোঝে। সে তাই আর কিছু বলে নতুন করে টেনশনে ফেলল না। শুধু দীপা, সামিয়া এদের কথা জানালো আর তার বিষয়ে টুকটাক কিছু যে
কোথায় থাকছে এসব বলল। সব শুনে কিছুক্ষণ নীরব রইলেন আশুরা বেগম, যেন শব্দগুলো ভেবে চিনতে গুছিয়ে নিচ্ছিলেন তিনি। তারপর গভীর দৃঢ় অথচ মমতাময় কণ্ঠে বললেন, জীবনে যাই হয়ে যাক, নিজেকে সবসময় শক্ত আর ধৈর্য রাখবি। জীবনে এক একটা ধাপ নতুন বইয়ের পাতার মতো, যত উল্টাবি তত নতুন কিছু পাবি। সে কষ্ট, হতাশ বা সুখ আবার হয়তো নতুন কিছু শিখাবে। সে ভালো হোক বা খারাপ, তার জন্য নিজেকে সবসময় প্রস্তুত আর ধৈর্য রাখতে হবে। নিজেকে কখনো একা মনে করবি না। তোর সাথে নেই তো কি হয়েছে, এমা সবসময় তোর পাশে আছে। আর নিজেকে কখনো অবহেলা করবি না, সবসময় নিজের যত্ন নিবি। তটনি চুপচাপ শুনছিল। আশুরা বেগমের প্রতিটি শব্দ যেন তার বুকের গভীরে গেঁথে যাচ্ছিল। অজান্তেই চোখের কোণে জমে উঠল জল। ফোনের ওপাশ থেকে দেখতে পেলেন না আশুরা বেগম, কিন্তু অনুভব করলেন। তারপর আশুরা বেগম আর বেশি কথা বাড়ালেন না। সাফায়েত শেখের বাসায় চলে আসার সময় হয়ে গেছে। এসে যদি এসে কথা বলা দেখে তো কেলেঙ্কারি বেঁধে যাবে। তটনিও আর কিছু বলল না। আর আশুরা বেগম জানালো তার সময় পেলে সে ফোন দেবে তাকে, তা না হলে সে চিন্তায় থাকবে। তটেনিও তার কথায় সায় দিয়ে নিজের খেয়াল রাখতে বলে কল কাটল। অথচ তারা জানতে পারল না তাদের এই কলে উমায়েরকে আর কত সহজ করে দিল তটনিকে খুঁজে পেতে। উমায়ের ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে একটা কালো টি শার্ট আর ট্রাউজার পরে বের হলো। এমন সময় একটা মাঝবয়সী মহিলা স্টাফ তার জন্য কফি এনে রুমের দরজায় নক করল। উমায়ের তোয়ালে দিয়ে মুখ মুছে সেটা কাঁধে রেখে দরজা খুলে কফির কাপ হাতে নিল। স্টাফটি মাথা নিচু করে তাকে জানালো, স্যার, বড় স্যার আপনাকে নিচে ডেকেছেন। উমায়ের আগে থেকেই জানতো এমনটাই হবে, তাই উত্তর দিল, তার সাথে আগামীকাল সকালে দেখা করছে, তাকে জানিয়ে দিন। এখন আপনি যেতে পারেন। স্টাফটি না যেয়ে সেভাবেই মাথা নিচু করে আমতা আমতা করে বললেন, আপনাকে এখনই যেতে বলেছেন, না হলে তিনি খুব রাগ করবেন। উমায়ের ললাটে ভাঁজ ফেলে বিরক্ত সহকারে কণ্ঠে গম্ভীর্য বজায় রেখে কিছু একটা ভেবে জবাব দিল। আচ্ছা, আপনি যান, আমি দেখছি। বলেই তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। কায়সার মঞ্জিলের লিভিং রুমের সোফায় বসে আছেন কায়সার ওয়াসিম মাহমুদ। তার পাশে দাঁড়িয়ে আছে তখনকার সেই স্টাফটি। তিনি উমাইরের সাথে হওয়া তার কথোপকথন ওয়াসিম মাহমুদকে জানালেন। তিনি জানতেন এমনই হবে। যার ঘাড়ের রগ একটা বেঁকা, সে কি আর সোজা কথায় আসার মানুষ? আর সে যখন দেখছি বলেছে, তার মানে সে যে আসবে তিনি জানেন। আর ভাবনার কিছুক্ষণ মাঝে উমায়ের উপস্থিত হলো।